ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পথে বাহির হলো ওরা, ভরসা বুকে আঁটি, ছেঁড়া শিকড় পাবে কি আর পুরনো তার মাটি। না, রবীন্দ্রনাথ লিখে যাননি যে রুজি হারিয়ে রাস্তায় নাবা সেই মাধো শেষ পর্যন্ত তার শিকড়ে পৌঁছতে পেরেছিল কিনা। কিন্তু আজ তার ১৫৯তম জন্মদিনে বেঁচে থাকলে নিঃসন্দেহে রবীন্দ্রনাথ দেখতেন যে গোটা দেশ জুড়ে লক্ষ লক্ষ মাধো শুধু শিকড়ে ফেরা তাগিতে হেঁটে চলেছে। আর তার পরিণতি আজকে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে যা ঘটল। মাইলের পর মাইল হেঁটেছেন, পরিশ্রান্ত দেহে রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। জানতেন না সেই ঘুম আর ভাঙবে না। ভেবেছিলেন লকডাউন, ট্রেন চলবে না, মালগাড়ি জানতো না। একেবারে পিষে দিয়ে চলে গেল ১৬টা তাজা প্রাণ। আমি দেখছিলাম ফুটেজে রক্তাক্ত লাইনের ধারে প্রচুর রাত খাওয়া রুটি পড়ে আছে, খুব প্রতীকী। ওই রুটিগুলো ১৬ জন মানুষের যন্ত্রণা শুধু নয়, এই মুহূর্তে দেশ জুড়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার, কান্নার, ঘামের প্রত্যেকটা বিন্দু বহন করছে ওই রুটিগুলো। টুইটারে রাজনীতিবিদরা ঝগড়া করছেন, বিবৃতি পাল্টা বিবৃতি সব হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর পরিণতি তাতে পাল্টাবে না। সব থেকে বড় কথা, এর আগে বহু অনুষ্ঠান করেছি, শ্রমিকদের জন্য ট্রেন, তাই নিয়ে বক্তারা বলেছেন। আজ আমাদের দুর্ভাগ্য, এই অনুষ্ঠান করতে হচ্ছে শ্রমিকদের ওপরে ট্রেন চলে গেল তাই নিয়ে। গতকাল ভাইজাকের দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম। আজকে ২৪ ঘন্টা কাটতে না কাটতে আরও ১৬ জন মানুষের মর্মান্তিক মৃত্যু দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। দেখুন, এমন দিন আসবে যখন আমাদের নীরবতা তোমাদের লড়াইয়ের আওয়াজ থেকেও অধিকতর শক্তিশালী হবে। ১৮৮৬ সালে ৭ই অক্টোবর ফাঁসির আগে একথাই বলেছিলেন বিশ্ব শ্রমিক আন্দোলনের মহান নেতা আগস্ট পাইস। কিন্তু প্রায় ১৫০ বছর পরেও তাঁদের সেই স্বপ্ন কি আদৌ পূর্ণ বাস্তবতা লাভ করেছে? রেল লাইনের ওপর পড়ে থাকা এই শুকনো রুটিগুলোই বলে দেয় দিন আনা দিন খাওয়া মানুষগুলোর মর্মান্তিক পরিণতির কথা। বাঁচার চেষ্টায় বেঘরে প্রাণ হারানো, লকডাউনে বন্ধ কারখানা, বন্ধ রোজগার। ভেবেছিলেন কঠিন পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারলে অন্তত খেয়ে পড়ে বাঁচা যাবে, কিন্তু বাঁচতে চেয়ে শেষ হয়ে গেল জীবনটাই। মহারাষ্ট্রে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হলো ১৬ জন পরিযায়ী শ্রমিকের, জখম বেশ কয়েকজন। শুক্রবার ভোর ৫:১৫ নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের জালনায় একটি কারখানায় কাজ করতেন মৃত শ্রমিকরা। লকডাউনের জেরে কাজ না থাকায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন মধ্যপ্রদেশের ওই শ্রমিকরা। যান চলাচল বন্ধ থাকায় রেল লাইন ধরে হেঁটে ফিরছিলেন তাঁরা। কিন্তু ভিন রাজ্যের ওই শ্রমিকদের জানা ছিল না, যাত্রীবাহী ট্রেন না চললেও মালগাড়ি চলছে। মহারাষ্ট্রের জলনা থেকে ১৫৭ কিলোমিটার অর্থাৎ প্রায় ৯৮ মাইল পেরিয়ে এদিন ভোরে ভুসাবল পৌঁছন তাঁরা। আর চলতে না পেরে ক্লান্ত হয়ে রেল লাইনের ওপরই শুয়ে পড়েন তাঁরা। বুঝতেও পারেননি এটাই তাঁদের শেষ ঘুম হতে চলেছে। বদনাপুর ও কারমাত স্টেশনের মাঝে রেল লাইনের ওপরেই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন ১৫ থেকে ২০ জন শ্রমিক। তখনই ধেয়ে আসে একটি পেট্রোলিয়াম ট্যাঙ্কারের মালগাড়ি। নিমেষে ছিন্ন ভিন্ন হয়ে যায় একের পর এক শ্রমিকের দেহ। कल शाम को 7 बजे निकले, आज से हम लोग सुबह 5 बजे भोर में पहुँचे। यहाँ भोर में पहुँचे 4 बजे, मतलब आराम कर, पैर दुखने लगा तो आराम करने लगे। हम लोग पीछे थे, हम लोग सब आगे आ गए थे। उनको झपकी लग गया है, इतने में थोड़ी देर बाद गाड़ी आ गया है। हम लोग सुने, वहाँ से दौड़ के आए, क्या गाड़ी आ गया। पर लाइन में इतने बैठे, लाइन में बैठे थे, मैं आवाज़ दिया, सुन नहीं पाए, गाड़ी निकल गया। পথে খাওয়ার জন্য রুটি নিয়ে বেরিয়েছিলেন শ্রমিকরা, কিন্তু সেগুলো আর মুখে তোলার সুযোগ পেলেন না তারা। রেল লাইন জুড়ে তখন শুধুই রক্ত আর রুটি। ये रेल पटरी आप जो देख रहे हैं, ये रेल पटरी है। यहाँ पे ही हादसा हुआ था। और आप देखें तो ये पूरी रोटियां बिखरी पड़ी है, उनका पूरा सामान बिखरा पड़ा है। ये जो रेल पटरी आप देख रहे हैं, ये जालना और औरंगाबाद के बीच की करमाड़ की रेल पटरी है। ये दृश्य देखकर, ये विजुअल देखकर ये हादसा कितना दर्दनाक हुआ होगा आप अंदाजा लगा सकते हैं। सुबह 5:15 बजे बहुत ही अनफॉर्चुनेट तरीके से 16 मजदूरों की डेथ
हो गई है। 5:15 बजे यहाँ से जो कैरियर ट्रेन गुजर रही थी उसके नीचे वो लोग अनफॉर्चुनेटली आ गए हैं। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে রেল জানিয়েছে 7ই মে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় এই পরিযায়ী শ্রমিকরা জালনা থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন। বাদনাপুর পর্যন্ত তাঁরা রাস্তা দিয়ে হেঁটে এসেছিলেন। এরপর রেল লাইনের ওপর দিয়ে ঔরঙ্গাবাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। 36 কিলোমিটার হাঁটার পর ক্লান্তি বোধ করায় রেল লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন তারা। এরপরই ঘটে দুর্ঘটনা। কিন্তু কিভাবে ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা? মালগাড়ির চালক কি দেখতে পাননি রেল লাইনে এতগুলো মানুষ ছিল? চালক কি হর্ন দেননি? রেল লাইনে থাকা পরিযায়ী শ্রমিকদের একজনও কি ট্রেনের আওয়াজ শুনতে পাননি? সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। মৃত শ্রমিকদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ সরকার। গরিব গুরব মানুষগুলোর ছিন্ন বিচ্ছিন্ন দেখে দাম 10 লক্ষ টাকা। ব্যাস, সরকারের সব দায় শেষ। ওরা কেন মাইলের পর মাইল হাঁটছিল? কেন বিদেশে আটকে পড়াদের জন্য যেমন বিশেষ ব্যবস্থা করা হয়েছিল ওদের জন্য কেন করা হলো না? ওদের প্রাণ চলে যাওয়ার দায় কাদের? এসব প্রশ্নের উত্তর কোনোদিন মিলবে না। ওরা তো গরিব শ্রমিক, তাই হয়তো ওদের থাকা না থাকার কোনো গুরুত্ব নেই সমাজের প্রভাবশালীদের কাছে। এবিপি আনন্দ। আমি প্রথমে চলে যাব কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের কাছে। আশুতোষ, আমি সব রাজনৈতিক দলের কাছে ডেফিনেটলি আসবো, কিন্তু সবার আগে তোমার কাছে, তার কারণ শরিক দল হিসেবে মহারাষ্ট্রে তোমাদের সরকার কেন্দ্রকে উঠতে বসতে রাহুল গান্ধী এত জ্ঞান দিচ্ছেন। শিবরাত্রির সলতের মতো যে কটা রাজ্যে শরিক হিসেবে অথবা প্রধান দল হিসেবে রয়েছে কংগ্রেস, তার মধ্যে মহারাষ্ট্র অন্যতম। যে রাজ্যটায় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দিন থেকে শ্রমিকদের সঙ্গে কোনো সহযোগিতা করা হচ্ছে না, না মালিক পক্ষের দিক থেকে না সরকারের দিক থেকে। একটা কোনো রাজনৈতিক নেতা মুখ ফুটে বলছেন না, কিন্তু একটা শব্দবন্ধ কার্যত ঘাড় ধাক্কা দিচ্ছে সমস্ত মহারাষ্ট্রের পরিযায়ী শ্রমিকদের। পুশব্যাক পুশব্যাক পুশব্যাক, যে যেখান থেকে এসছো সেই রাজ্যে সোজা শটান ফিরে যাও। কোনো ধরনের সহায়তা দিচ্ছে না। এরম নয় যে এই পরিযায়ী শ্রমিকরা বাড়ির জন্য তাদের খুব প্রাণ কাঁদছিল, তারা হঠাৎ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। তাদের ন্যূনতম ত্রাণ শিবির থাকার ব্যবস্থা করা হয়নি, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার বন্দোবস্ত করা হয়নি। যদি করা হতো, এরা কেউ ভিখারি নন, এরা কেউ ফিরতে না। প্রতি মুহূর্তে খেটে খাওয়াই মানুষরা অপমানিত হতে 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 তারা রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। অথচ যখন সবকিছু স্বাভাবিক থাকে, মহারাষ্ট্রকে সম্পূর্ণ সচল রাখে এই শ্রমিকরা। এরা বিভিন্ন বাংলা থেকে প্রচুর অসংখ্য মানুষ আছেন, বিভিন্ন রাজ্যের মানুষরা কার্যত মহারাষ্ট্রে সমস্ত লাইফলাইনটাকে সচল রাখেন। আজকে যে মুহূর্তে কোনো ক্রাইসিস হলো, রাজ্য তার কোনো দায়িত্ব নেবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন আশুতোষ, দা হিন্দু পত্রিকার যে সমীক্ষা, সম্পূর্ণভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মোট 11,159 জন পরিযায়ী শ্রমিকের ওপর এই লকডাউন ফেজে সমীক্ষা চলেছিল। বিরাট ডেটাবেস, আপনি মানবেন। মহারাষ্ট্রের 99% পরিযায়ী শ্রমিক, যাদের মধ্যে 16 জনকে আমরা এই ঘটনায় হারালাম, তারা বলছেন তারা কোনো রেশন পাননি, না সরকারের কাছ থেকে না কোনো এনজিওর কাছ থেকে। কি করবেন? রেল লাইন ধরে হাঁটতে শুরু করে দিয়েছেন। এর দায় তো মহারাষ্ট্র সরকারকেও নিতে হবে আশুতোষ। দেখুন, প্রথম কথা আপনাকে জানতে হবে সুমনদা, এই বিজেপি সরকারের আমলে আমরা দেখেছি মহারাষ্ট্রে সেই কৃষকদের মিছিল যেখানে পায়ের রং লাল হয়ে গেছিল, রক্তাক্ত হয়েছিল। দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন, আমি আপনাকে বলতে চাই যে একটা আনপ্ল্যান লকডাউন, এই বিজেপি সরকার কি সত্যি এই দেশে আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপনাদের এই 4 ঘন্টার লকডাউন যেভাবে আনপ্ল্যান ওয়েতে ঘোষণা করেছেন, সেখানে প্রত্যেকটা মানুষ যেভাবে অস্থির হয়ে পড়েছে, তারা বাড়ি ফিরতে চাইছে, এবং মানুষের এতটা অসহায় অবস্থা আপনি চিন্তা করুন। ট্রেন লাইন দিয়ে আমি ধরলাম আপনার কথা অনুযায়ী কেন্দ্রে সরকার নেই, রাজ্যে তো সরকার আছে, আর সেই সরকারের আপনারাও শরিক। আমি বলছি যে ঐতিহাসিক মিছিল, আপনি ঠিকই বলেছেন, রক্তাক্ত সেই পাগুলো ভারতবর্ষের সচেতন সংবেদনশীল মানুষ কোনোদিন ভুলবে না। কেন্দ্রে আমি ধরে নিলাম আপনার অভিযোগ অনুযায়ী সরকার নেই, 4 দিনের লকডাউন, আনপ্ল্যান্ড লকডাউন যা আপনারা বলছেন। রাজ্যে তো আপনাদের সরকার, এই মানুষগুলোকে সামান্য কয়েকদিনের বাড়তি আশ্রয় দেওয়া যেত না? একটা কথা জানবেন যে মহারাষ্ট্রের সরকার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু মানুষের এখন যা মনের অবস্থা, তারা বাড়ি ফিরতে চাইছে, তারা তাদের প্রিয়জনদের সাথে থাকতে চাইছে। কেন এই আতঙ্ক, করোনার যে আতঙ্ক মানুষকে ঘিরে ধরেছে,
আপনারা জানেন যে অনেক জায়গায় এরকম খবর এসছে, মহারাষ্ট্রে পর্যন্ত খবর এসছে যে মানুষ আন্দোলন করছে বাড়ি যাওয়ার জন্য, তারা খাদ্য নিতে চাইছে না। এটাও অন রেকর্ড টিভি ক্যামেরা দেখা গেছে। কিন্তু আমার বক্তব্য এই সরকারের কাছে, এই ছবি দেখালাম যে কর্ণাটকের ম্যাঙ্গালোরে কি হচ্ছে আজকেও দেখাবো, কিন্তু আপনার একটা জায়গা আমি একমত নই, মানুষের বাড়ির জন্য লকডাউনে প্রাণ কাঁদছে বলে বাড়ি যাচ্ছেন না, ন্যূনতম বাঁচার জন্য যা দরকার সেইটা প্রোভাইড করছেন না কেউ, সেই জন্য তারা বাড়ির দিকে হাঁটা দিচ্ছেন। আমি বলছি আপনি গুজরাটের ঘটনা, এই সমস্ত সমীক্ষা এবং ডেটা সংবাদপত্রে প্রতিদিন প্রকাশিত হচ্ছে। আপনাকে বলছি মালিকরা বলছে একদিনের বাড়তি পারিশ্রমিক দেব না। মহারাষ্ট্রে তাই বলা হচ্ছে। হীরের ব্যবসা, গয়নার ব্যবসা, আপনি জানবেন মহারাষ্ট্রে প্রচুর, আমাদের মুর্শিদাবাদ মালদা থেকে প্রচুর শ্রমিক যান, একদিনের বাড়তি মজুরিটুকু পাচ্ছেন না। কি করবেন তারা? বাড়ির জন্য প্রাণ কাঁদছে বলেন ফিরছেন তা নয়। আপনাকে তো বললাম সার্ভেতে বলছে 99% এই পরিযায়ী শ্রমিকরা মহারাষ্ট্রের যারা একদম রাজ্যবাড়ি হিসেব আছে, তারা বলছে ন্যূনতম রেশনটুকু পাননি। আমার বক্তব্য সেইটা। ইরেসপন্সিবল সরকার চলছে কেন্দ্রে, আমি বারবার করে বলছি। তার কারণ একটাও প্ল্যানিং এর সাথে করেনি। আমার প্রশ্ন, যে খাদ্য মানুষ পাচ্ছে না, অনেক জায়গায় মানুষ পাচ্ছে না, কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপ নিয়েছে? শুধু ফোন করলে হবে? মহারাষ্ট্র সরকার কিভাবে তারা সাহায্য করেছে? মহারাষ্ট্র সরকার নিজেরা উদ্যোগী হয়ে অনেক জায়গায় চেষ্টা করেছে, কিন্তু মানুষের মনের অবস্থাটা চিন্তা করুন। এখন কি অবস্থা মানুষের ভেতরে, তারা বাড়ি ফিরতে চাইছে, সেখানে কেন এই কেন্দ্রীয় সরকার, তাদের শ্রম দপ্তর, তারা অপদার্থতার সাথে বারে বারে পরিচয় দিচ্ছে। আপনি ভাবুন, ক্লান্ত হয়ে গিয়ে সেখানে শুয়ে পড়েছে তারা, তাদের ওপর দিয়ে ট্রেন চলে গেল। আমরা একবারও বলছি না যে ট্রেন ইচ্ছে করে গেছে, আমরা বলছি না ট্রেন ইচ্ছে করে চাপিয়ে দিয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মানুষের আজকে পরিস্থিতির কথা আপনারা এই কেন্দ্রীয় বসে ঠান্ডা ঘরে যদি না চিন্তা করে, একটু মানুষের ভেতরে ঢুকে গিয়ে যদি চিন্তা করতেন, তাহলে আজকে এত বড় ঘটনা ঘটতো না। এবং আমরা দুঃখিত, আমরা যেরকম দুঃখিত, সকলেই দুঃখিত, কিন্তু এই ঘটনা কিন্তু এড়ানো যেত। আমি বারবার বলছি, 4 ঘন্টার ভেতরে আনপ্ল্যান লকডাউন। সুমনদা, কে চিন্তা করেছে? কারা ভেবেছে? আজকে শ্রমিকদের জায়গায় যদি আমরা থাকতাম, আমরা কি ভাবতাম? আজকে এই শ্রমিকরা কি পিকনিক করতে গেছিল মহারাষ্ট্রে? এই শ্রমিকরা বিভিন্ন রাজ্যে তারা কি পিকনিক করতে গেছে? তারা সেখানে কাজ করতে গেছে, তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে গেছে, তাদের পরিবার চালাতে গেছে, কিন্তু আজকে তারা মৃত্যুর মুখে পড়লো। এটা তো 16 জনের কথা বলছেন। এই আনপ্ল্যান লকডাউনের জন্য যে বাকি আরো 70 জন শ্রমিক মারা গেছে, তাদের প্রশ্নটাও আজকে সেই চ্যানেলে তুলে আনুন, এই শোতে তুলে আনুন। তার কারণ এই সরকারকে বুঝতে হবে, শুধু কথা বললে হবে না, ভাষণ দিয়ে হবে না। প্রশ্ন তুলবো আশুতোষ, আমার শুধু বলার এটাই, আজকে 5 লক্ষ টাকা মহারাষ্ট্র সরকার দিচ্ছে, 5000 টাকাও যদি এদের হাতে পৌঁছে দেওয়া যেত, তাহলে এদের ওই রেলের ট্রাকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে হতো না। আমি কেন্দ্রীয় সরকারের কেন্দ্র সরকারের দায়িত্ব তো আছেই, কিন্তু রাজ্যেরও তো সমান দায়িত্ব আছে। আমি প্রণয় রায়ের কাছে যাব, একেবারে আশুতোষ যে কথাগুলো বলছিল সেগুলো নিয়ে। আমি বলছি, প্রণয় দা, আমি যদি রাজ্যবাড়ি ধরি, মহারাষ্ট্র গুজরাট কিচ্ছু আলাদা নয়। সুরাতে পরিযায়ী শ্রমিকদের, যেখানে আপনাদের সরকার, বিজেপির সরকার, পুলিশ লাঠিচার্জ করছে। বাংলার একজন, আমি কালকে দেখছিলাম ফুটেজে, একজন শ্রমিক বলছেন যে আমরা ভিখারি নই, আমরা খেটে খাই, খেজুর আর জল খেয়ে রাতে শুয়ে পড়তে হচ্ছে, তার বেশি খাবার কোনো এনজিও, সরকার বাদ দিন, কেউ হাতে তুলে দিচ্ছে না। এনজিওরা বলছে যে 3rd ফেজ অফ করোনা, আমরা কি করব, এই সংক্রমণে আমাদের বাড়তি খাবার নেই, রেশন দিতে পারছি না। আমি আপনাকে পরিসংখ্যানটা বললাম, পরপর রাজ্যবাড়ি আছে, কোথাও 96%, কোথাও 99% শ্রমিক বলছে যে বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবারটুকু তারা পাচ্ছেন না। এবং সব থেকে আশুতোষের যে মস্ত বড় পয়েন্টটা, সেটা হচ্ছে 4 ঘন্টার নোটিসে লকডাউনে যথেষ্ট পরিকল্পনা ছিল না। আপনার কাছে যাব যে আনপ্ল্যান লকডাউন, এর জন্য আজকে এই অবস্থা। তার সঙ্গে শুধু যোগ করব রণবীর সমাদ্দারের সেই তথ্য, আমাদের গোটা দেশে কম বেশি 1 কোটি পরিযায়ী শ্রমিক আছে বিভিন্ন রাজ্য মিলিয়ে। সেই 1 কোটি মানুষের কথা লকডাউনের সিদ্ধান্ত ঘোষণার সময় নরেন্দ্র মোদীর সরকার চিন্তা করেনি। আমাদের কোনো মাইগ্রেন্ট লেবার পলিসি নেই, তার খেসারত দিতে হচ্ছে আজকে প্রাণের বিনিময়। প্রণয় রায়, আপনার সময় শুরু এখন। দেখুন, প্রথম তো হচ্ছে যে লকডাউনের প্রায় 40 দিন হয়ে গেছে, যেটা আনপ্ল্যান্ড লকডাউন বলা হচ্ছে। আচ্ছা সুমনদা, আপনি আমাকে বলুন তো, যদি এরকম নোটিশ দেওয়া হতো যে একদিনের মধ্যে সবাই যে যার বাড়িতে ফিরে যান, এই যে লক্ষ লক্ষ মানুষকে একটা নোটিশ দিয়ে কি নিয়ে আসা যেত? আনপ্ল্যান্ড যেটা লকডাউন বলছেন, প্ল্যান্ড ঘোষণা করে একদিনের মধ্যে সবাইকে পৌঁছানো যেত। অথচ বিশেষজ্ঞরা সবাই বলছে ওই মুহূর্তে লকডাউন ছাড়া কোনো বিকল্প ছিল না, এবং লকডাউন হয়েছিল বলেই আজকে আমরা তাও এই জায়গায় আছি। দ্বিতীয় কথা, আপনি গুজরাটের কথা বলছিলেন। গুজরাট সরকার আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানিয়েছেন যে গুজরাট সরকার পশ্চিমবঙ্গ সরকারের সাথে যোগাযোগ করেছিল। তারা বলেছিল যে পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।
ট্রেনের রেল দপ্তরের সাথে কথা বলুন, আমরা লোকাল ট্রান্সপোর্টেশন দেখে দিব। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আগ্রহ দেখায়নি। এটা আমাদের দিলীপ ঘোষকে, আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গুজরাট সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা জানেন কংগ্রেসের যিনি নেতা লোকসভা, এর উত্তর হয়তো সুমনবাবু দেবে প্রণয়দা, কিন্তু আমার বেসিক প্রশ্নটা এখানে আপনার কাছেও ঠিক আশুতোষের কাছে যেমন ছিল, সেটা হচ্ছে একটা রাজ্যে আপনি চাকরির জন্য গেছেন, জীবিকার জন্য গেছেন, আপনার সার্ভিস থেকে সেই রাজ্য উপকৃত হচ্ছে, যে মুহূর্তে একটা ক্রাইসিস, আমি এই জন্য মহারাষ্ট্র বিশেষ করে বলছিলাম যে বারবার 90-এর দশকেও আমরা দেখেছি যখন বালা সাহেব বেঁচে ছিলেন যে পুশব্যাক পুশব্যাক পুশব্যাক, যে মুহূর্তে কোনো ক্রাইসিস, না তোমাদের কোনো দায়িত্ব নেব না, তোমরা যে যার রাজ্যে চলে যাও। এটা কি ধরনের? আজকে প্রত্যেকটা রাজ্য, আমাদের রাজ্যে সরকারি পরিসংখ্যান হচ্ছে 2,30,000 পরিযায়ী শ্রমিক আছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন রাজ্য থেকে এসছেন, বিহার আছে, ঝাড়খণ্ড আছে ইত্যাদি। আজকে যদি পশ্চিমবঙ্গ সরকার বলে যে যার রাজ্যে ফিরে যাও, এটা অত্যন্ত অমানবিক সিদ্ধান্ত। সেটা গুজরাট করুক বা মহারাষ্ট্র করুন, আপনি মানবেন যে এখানকার, হ্যাঁ ঠিকই তো, জীবিকার প্রয়োজনে আরো ভালো আরো বেশি টাকা উপার্জনের জন্য কাজের সন্ধানে মানুষ এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়, গণতান্ত্রিক একটা রাষ্ট্রে এটা কোনো অপরাধ নয়, এটা কোনো বেআইনি কাজ নয়। কিন্তু যে মুহূর্তে সেই রাজ্যে ক্রাইসিস হবে আপনি পুশব্যাক করবেন, ঠেলে ফেরত পাঠাবেন, এটাই বা কি মানসিকতা? এটা বাংলার ক্ষেত্রে হলেও আমি সমানভাবে সরব হব। সুমনদা আপনি একটু আগে যেটা বললেন, সুরাটের যে কথা বলছেন, কেউ বলছে না যে আমাদের টাকা দরকার, খাওয়ার দরকার। তারা ফিরতে চায়। সুরাটের শ্রমিকরা তারা বলছে আমরা ফিরতে চাই। আমি আবার এক লজিক বলছি, কেউ বাড়ির জন্য মন কেমনে ফিরতে চাইছে না। তার মজুরি বন্ধ হয়ে গেছে, তাকে কারখানার মালিক বলছে থাকতে দেব না, খেতে দেব না, তোমাদের আর কোনো দায়িত্ব নেই। তাকে সামান্য রেশনটুকু, ন্যূনতম রেশনটুকু সেই রাজ্য দিচ্ছে না। কি করবে ফেরা ছাড়া? ওখানে থাকলে তো মরে যাবে। আমি তো বললাম কালকে আপনাদের, বলছে খেজুর আর জল খেয়ে থাকতে হচ্ছে। কেউ আনন্দ করে বাড়িতে আমার পরিবারের সঙ্গে, বাকি লোকেদের সঙ্গে সময় কাটাবো বলে মজা করে ফিরছে না। কেউ হঠাৎ প্রচন্ড নস্টালজিয়ায় ভুগছে, ছোটবেলার কথা ভেবে বলে নিজের রাজ্যে ফিরছে না, ফিরছে পেটের তাগিদে। আমি দেখাচ্ছি, এই সমীক্ষায় আছে, এক একজনের পকেটে 200 টাকা নিয়ে লাইন ধরে হাঁটছে। আমি বলছি একেবারে এই 11,159 জন শ্রমিকের উপর এই সার্ভে হয়েছে, বলছেন এক একজনের পকেটে 200 টাকারও কম আছে। এই রকম শ্রমিক এই 11,000-এর মধ্যে 87%। ভাবতে পারেন? এটা কিন্তু আমি বলছি যে মনের দুঃখে বা প্রাণের টানে কেউ ফিরছেন না, বাধ্য হচ্ছেন খেতে না পেয়ে ফেরার জন্য। না সুমনদা, আপনি বলছেন ঠিক কথা, কিন্তু এটা কিন্তু সামগ্রিক সমগ্র চিত্র নয় যে কেউ খেতে পাচ্ছে না, এবং এটাও কিন্তু ঠিক না। তার কারণ হচ্ছে বিভিন্ন রাজ্য সরকার যেমন চেষ্টা করছে, বিভিন্ন এনজিও চেষ্টা করছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও দেখতে পাচ্ছি সেখানে যেটা হচ্ছে যে, যেমন কেরলের একটা বলছে যে দুবার খেতে দিচ্ছে, দুপুরে একবার দিয়ে যাচ্ছে, রাত্রে একবার দিয়ে যাচ্ছে। এতে কি করে হয়? এটা হয়তো হতে পারে যে যতটা তাদের দরকার ততটা হয়তো পাচ্ছে না, কিন্তু একবারে কোথাও কেউ পাচ্ছে না। আমার কাছে এরকম ভিডিও এসছে তেলেঙ্গানা থেকে। তেলেঙ্গানার সরকার, সেখানে বিজেপি সরকার নেই, কিন্তু তেলেঙ্গানার সরকার সেখানে যে সামগ্রী দিয়েছে তারা দেখাচ্ছে যে এই সামগ্রীগুলো দিয়ে গেছে। আপনি যেটা বলছেন সেটা একটা অংশে হতে পারে, কিন্তু এটা সামগ্রিক, মানে সবার এরকম হচ্ছে এরকম নেই। কিন্তু আরেকটা দিকও আছে। আপনি জানেন যে দিল্লি থেকে যখন চলে আসছিল, তো সেখানে অনেক শ্রমিক তারা তাদের স্কুলে থাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু তারপরে স্কুলে থেকে সেখানে গভর্নমেন্ট খাওয়ার ব্যবস্থা করেছে, তারপরের দিন সেখান থেকে বেরিয়ে তারা হাঁটা শুরু করেছে। এটাও একটা কারণ আছে যে এতদিন হয়ে গেছে সেখানে তোদের কোনো কাজকর্ম নেই, সারাদিন বসে থাকছে, তো তাদের বাড়ি ফেরারও একটা তাগিদ আছে। আপনি যেটা বলছেন সাফিসিয়েন্ট খাদ্য নাও থাকতে পারে, কিন্তু তাই বলে একদম নেই, কেউ কিছু খেতে পায়নি, এটাও বিশ্বাসযোগ্য নয়। যেখানে যে রাজ্যে যে সরকারই থাকুক, আমি মনে করি তারা তাদের। প্রণয়দা খুব গুরুত্বপূর্ণ একটা রাজ্যের কথা বললেন, কেরল। আমি কেরলের বিস্তারিত উদাহরণে আসবো, আমি তার এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ছবিটাও আমার চোখ এড়িয়ে যাবে না। আজকে ডানকুনির ফুটেজ আপনাদের দেখাবো, এবং এই মুহূর্তে 1 ঘন্টা আগে যে ফুটেজ আমার মোবাইল ফোনে এসেছে আমি সেই ফুটেজও দেখাবো, যে এই 11 জন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই ঘটনা তারা জানেন, কিন্তু তারা বাধ্য হয়ে হাঁটতে শুরু করছেন সোজা হাওড়ার উলুবেরিয়ার কুলগাছিতে। আমাদের ক্যামেরার মুখোমুখি হচ্ছেন ঝাড়খণ্ডে বাড়ি ফিরে যাচ্ছেন 11 জন পরিযায়ী শ্রমিক। অর্থাৎ এই স্রোত কিন্তু শুধুমাত্র মহারাষ্ট্রের ঘটনা নয়, এই স্রোত বাংলারও ঘটনা। আমি সুমনবাবুর কাছে যাব, তার আগে দ্রুত এই ছবিটা আপনাদের সামনে রাখবো। আবার বলছি, আমার কাছে প্রশ্নটা জীবন বনাম জীবিকার।
শুধু করোনার বিরুদ্ধে লড়াইটা নয়, লড়াইটা অনাহারের বিরুদ্ধেও। এবং এই পরিযায়ী শ্রমিকদের কোথাও ভাগ্যে জুটছে কাঁদানে গ্যাস, কোথাও পুলিশের লাঠি, কোথাও বা মালগাড়ির চাকা। দেখুন, গোটা বিশ্ব লড়াই চালাচ্ছে করোনার বিরুদ্ধে, কিন্তু এদের লড়াইটা আরো ভয়ঙ্কর। ঘরের বাইরে বেরোলে করোনা মারবে, আর ঘরে থাকলে না খেতে পেয়ে মৃত্যুর আশঙ্কা। লকডাউনের জেরে কাজ নেই, রোজগার নেই, খাবার নেই, শুধু আছে বাঁচার আশায় বাড়ি ফেরার তাগিদ। পরিযায়ী শ্রমিকরা যে মরিয়া হয়ে উঠেছে নিজেদের ঘরে ফিরতে, তার প্রমাণ মিলেছে এ রাজ্যেও। শুক্রবার বিকেলে উলুবেড়িয়ার কুলগাছিয়াতে ঝাড়খণ্ডে ফেরার জন্য প্রায় 11 জন শ্রমিককে রেল লাইন ধরে খড়গপুরের দিকে হাঁটতে দেখা যায়। ঔরঙ্গাবাদে মর্মান্তিক দুর্ঘটনার কথা জেনেও এই মরিয়া শ্রমিকদের একটাই কথা, কাজ নেই, হাতে টাকা নেই, তাই বাড়ি ফিরতেই হবে। তাই অগত্যায় রেল লাইন ধরে হাঁটা। হ্যাঁ, খড়গপুর। আর রেল লাইন ধরে হাঁটছে কেন? হ্যাঁ, রেল লাইন ধরে হাঁটছে কেন? গাড়ি নাই তো। না, কালকে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছো? হ্যাঁ, তো শুনেছে। হ্যাঁ, তারপরে রেল লাইন ধরে হাঁটছে কেন? আর কোনো করা নাই তো। আর তাই তো বারে বারেই পথে নেমে আসছেন এরা, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। কখনো সুরাতে জুটছে কাঁদানে গ্যাসের শেল, কখনো জম্মুতে পরিযায়ী শ্রমিকরা পথে নামলে মিলছে পুলিশের ঘাড় ধাক্কা। কেন্দ্র কি রাজ্য সবাই বলছে তারা সবসময় শ্রমিকদের পাশে, যেন একটাকেই হাজির। অথচ লকডাউনের মাঝে দেশ জুড়ে মোট 11,159 জন পরিযায়ী শ্রমিকের ওপর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে ওই শ্রমিকদের 96%ই 8 থেকে 13 এপ্রিল এই 5 দিন সরকারের কাছ থেকে কোনো রেশন পাননি। 25শে মার্চ দেশ জুড়ে লকডাউন শুরু হওয়ার পর ওই শ্রমিকদের 90%-এর বেশি মজুরি পাননি মালিকপক্ষের কাছ থেকে। ফলে 27শে মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত অন্তত 70%-এর হাতে ছিল মাত্র 200 টাকা। সেটাই একমাত্র ভরসা। দ্য হিন্দু সংবাদপত্রের করা এই সমীক্ষায় দেশ জুড়ে যে পরিযায়ী শ্রমিকদের ওপর সমীক্ষা করা হয়েছে তাদের 96%ই সরকারের তরফে রেশন পাননি বলে অভিযোগ করেছেন। ওই সমীক্ষার সময় দেশ জুড়ে 11,000-এর বেশি পরিযায়ী শ্রমিকদের 70%ই জানিয়েছেন তাদের হাতে 200-রও কম টাকা রয়েছে, যাতে হয়তো দিন দুয়েক কাটানো যেতে পারে। এরই মাঝে শয় কিলোমিটার হাঁটতে হাঁটতে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে, যার জ্বলন্ত উদাহরণ ঔরঙ্গাবাদ মালগাড়িতে পিষ্ট হয়ে যাওয়ার ঘটনা। প্রতিটি ঘটনাতেই রাজনীতিবিদদের প্রাণ কেঁদেছে, টুইটে শোক প্রকাশ উপচে পড়েছে, বিবৃতির ঝড় উঠেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শুক্রবারে 16 জনের পিষে মৃত্যুর পর নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ট্রেনের ধাক্কায় প্রাণহানির ঘটনায় শোকাহত। এই নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা হয়েছে, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন, সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, মালগাড়ির ধাক্কায় শ্রমিক ভাইদের মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত। দেশ করার কারিগরদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হচ্ছে তাতে লজ্জা হওয়া উচিত। মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। लॉकडाउन हिंदुस्तान में लागू किया गया, लेकिन ये लॉकडाउन अमल करने में जो खामियां रही, जो जल्दबाजी रही, जो कोई प्लान नहीं था, इसी के बजाय से आज ये दुखद घटना घटी। শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, মালগাড়ির ধাক্কায় নিরীহ পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, এই মর্মান্তিক ঘটনায় আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, ওদের আত্মার শান্তি হোক, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করি। প্রাণ যাচ্ছে গরিবের, আর সব দল কিংবা সব সরকার অন্যের ঘাড়ে দায় ঠেলে যে যার মতো নিজেকে বাঁচাতে ব্যস্ত। আজকে বিদেশ থেকে প্লেনে করে যখন আপনি তাদেরকে আদর করে নিয়ে আসছেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, তারাও বিরুক। কিন্তু এদের জন্য, গরিব মানুষদের জন্য, এই তীর্থযাত্রী, শিক্ষার্থী, পরিযায়ী শ্রমিক, যারা পর্যটক, তাদের জন্য আজকে কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে। পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে কেউ হেঁটে আসতে গিয়ে প্রায় 42 জনের অধিক এরকম শ্রমিকরা মারা গেছেন। আজকে 16 জন এইভাবে রেল লাইনে মালগাড়ির চাপা পড়ে তারা মারা গেলেন মহারাষ্ট্রে। শুধু এর দায় কে নেবে? কেন্দ্রীয় সরকারকে এর দায় নিতে হবে। 4 ঘন্টার নোটিশে লকডাউন করে দিলেন, আর এদের ফেরত নিয়ে আসার কোনো দায়িত্ব নেই সরকারের। অথচ বিদেশে আছে ভারতীয় নাগরিক, তাদের বিনা পয়সায় এরোপ্লেনে করে এই দেশে আনা হচ্ছে, আর এরা গরিব বলে এদের লাশ কেউ গুনবে না। কর্ণাটকে আমরা মামলা করলাম বাধ্য হয়ে, ট্রেড ইউনিয়নগুলো। কর্ণাটকের সরকার আটকে রেখে দেবে, কি দাস ব্যবস্থা? গোটা দেশ জুড়ে কি চাইছে, আর এই রাজ্য সরকারই বা কি চাইছে? আমাদের দাবি, অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের ফেরত আনবার সর্বোচ্চ উদ্যোগ নিক, রাজ্যভিত্তিক নোডাল অফিসার করুক, এবং বিনা ভাড়ায় তাদের ট্রেনে নিয়ে আসতে হবে। কর্ণাটকে যে নোডাল অফিসার আছেন, তাকে এই রাজ্য থেকে বলা হয়েছে একজন শ্রমিকও যেন ওখান থেকে এখানে না আসে। সব রাজ্য থেকে ট্রেন চালানো হচ্ছে,
বিহার থেকে কর্ণাটক থেকে 2টো ট্রেন প্রতিদিন বিহারে যাচ্ছে, অথচ পশ্চিমবাংলায় কোনো ট্রেন আসছে না। তো সেজন্য এই সরকারের কোনো নীতি নাই, কোনো সামান্য মানবিকতাও নাই, কেবল রাজনীতি করছে আর মানুষের জীবনকে বিপন্ন করছে। এদের হাতে না আছে টাকা না খাবার, অথচ ভোট পেতে এই মানুষগুলোর কাছেই তো একদিন হাত জোড় করবেন রাজনৈতিক নেতারা। তখন ঋত্বিক মণ্ডল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনবাবু, রাজ্যে রাজ্যে ছবিটা কিন্তু একটুও পাল্টাচ্ছে না। উলুবেরিয়ার ছবি দেখালাম, এরপরে আপনাদের দেখাবো ডানকুনির ছবি, যেখানে এই রকম ভাবে কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেল, একটা সাইকেল ধার করে বেরিয়ে পড়েছেন, ঝাড়খণ্ডে ফিরে যাচ্ছেন। আমি বলছি, কেউ যদি যেখানে আছেন সেখানে ভালো থাকতেন, কেউ বাড়ি যাওয়ার কথা ভাবতেনও না। কিন্তু আমি গুজরাটের উদাহরণ দিচ্ছিলাম, যে গুজরাটে দেখা যাচ্ছে একজন হিরে ব্যবসায়ী, তিনি পুলিশকে দিয়ে শ্রমিকদের 1.5 মাস আতপেটা খাইয়ে আটকে রেখেছিলেন, যাতে কোনোভাবে তারা না ফিরতে পারে। ভেবেছিলেন যে লকডাউনটা উঠে যাবে। আমি বলছি, এই রকম কার্যত বন্ডেড লেবার, হিন্দিতে একটা কথা আছে না, বন্ধুয়া মজদুর, সেই অবস্থায় আজকে চলে যাচ্ছে এই পরিযায়ী শ্রমিকরা। কিছুদিন আগে বীরভূমের ছবি এই এবিপি আনন্দই দেখিয়েছে, যে সিউড়িতে স্যানিটাইজার যে তৈরি হচ্ছে তার র মাল লেখা স্টিকার দেওয়া গাড়িতে কিছু পরিযায়ী শ্রমিক লুকিয়ে যাচ্ছিলেন, যাতে এই রাজ্যটা কোনোভাবে পার করে তারা নিজেদের রাজ্যে পৌঁছতে পারেন। ছবিটা পাল্টাচ্ছে না। মধ্যপ্রদেশের এই মারাত্মক ছবি আমি দেখছিলাম, এইমাত্র উইন্ডোতে গেল, যে ঢালাই মেশিনের মধ্যে ঢুকে লুকিয়ে শ্রমিকরা বর্ডার ক্রস করার চেষ্টা করছে। কাউকে যদি ভালো বন্দোবস্তে রাখা যায়, বন্দোবস্ত ভালো থাকে, ন্যূনতম খাবারটুকু পায়, একটা মজুরি লকডাউন খুললে পাবে এই আশ্বাস দেয়া হয়, সে কোনোদিন এই সময় এই ক্রাইসিসে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরতে চাইবে না। আমি এটা ইমোশনাল ফ্যাক্টরকে সম্পূর্ণ আমি বলছি, যে ইমোশনাল ফ্যাক্টরের কারণেই এত মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে হাঁটছেন, ব্যাপারটা আদপেই এরকম নয়। এই বাংলাতে 2,30,000 পরিযায়ী শ্রমিক অন্তত রয়েছেন। আমি বলছি, একটা বার্তাও তো দেয়া যায় যে বাংলায় এই 2,30,000 শ্রমিক খুব ভালো আছেন, তাই অন্য বাংলা থেকে যাওয়া শ্রমিকরা যেখানে যেখানে আছেন সেই রাজ্যকে বার্তা দেয়া যেত যে আপনারা ভালো করে রাখুন, তার কারণ আপনাদের রাজ্যের শ্রমিকরা আমাদের রাজ্যে ভালো আছে। ওই যে শুরু করেছিলাম রবীন্দ্রনাথের মাধো দিয়ে, মাধোদের মাইলের পর মাইল পথ চলাটা সব রাজ্যে সমানভাবে চলছে। সুমনবাবু, ঠিকই বলেছেন। পশ্চিমবঙ্গে 2,30,000 পরিযায়ী শ্রমিক রয়েছে 711টা ত্রাণ শিবিরে। খুব স্বাভাবিকভাবে, মানে এই মুহূর্তে যে কেন্দ্রীয় সরকার রয়েছে, এই ধরনের মানব দরদী সরকারের আগে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে কোনো মানুষ দেখেনি। একটু আগে আশুতোষ বলছিল না যে এটা আনপ্ল্যান্ড লকডাউন, আমি বলবো এটা খুব প্ল্যান্ড লকডাউন। আপনি 24শে মার্চ মধ্যপ্রদেশ দখল করে এখানে মন্ত্রিসভা তৈরি করলেন, পার্টি হলো, আনন্দ উৎসব হলো, 25 তারিখ থেকে ভারতবর্ষের মানুষকে আমরা লকডাউনের দিকে ঠেলে দিলাম। আপনি সঠিকভাবেই বলেছেন যে সমীক্ষাগুলো হয়েছে পরিযায়ী শ্রমিকদের, তার মধ্যে বেরিয়েছে এটা যে 96% পরিযায়ী শ্রমিক তারা কোনো রকম রেশন পায়নি। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে যে পরিযায়ী শ্রমিকদের একদিনের মতো খাদ্য রয়েছে, লকডাউন শুরু হওয়ার প্রথম সপ্তাহে যাদের পার্সেন্টেজ ছিল 36%, সেটা থার্ড উইকে এসে 50%-এ পৌঁছেছে। খুব দুর্ভাগ্যজনক এটা। ভারতবর্ষে আমরা তো দেখলাম যে যখন 11ই মার্চ থেকে 22শে মার্চ পর্যন্ত যখন আন্তর্জাতিক উড়ানে ভারতবর্ষের বাইরে থেকে ভারতীয়দের আনা হলো, তার জন্য কোনো বিমানে কোনো টিকিট নেওয়া হলো না, ফ্রিতে তাদের আনা হলো। আমরা দেখলাম এর মধ্যেই যে 50 জন ঋণ খেলাপি, সেই ঋণ খেলাপির 68,000 কোটি টাকা ব্যাংকের খাতা থেকে রাইট অফ হয়ে গেল। খুব দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে যারা রেলে যে পরিযায়ী শ্রমিকেরা আসবে তাদের 85% কেন্দ্র দেবে। খুব দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে 715 টাকার যে টিকিট কাটা হয়েছিল তাতে তার পুরোটাই পরিযায়ী শ্রমিকদের থেকে জোগাড় করা। এবং সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানালেন পরিষ্কারভাবে যে তার নলেজেই নেই যে কেন্দ্রীয় সরকার 85% টাকা বহন করবেন বলে। আমাদের প্রশ্ন অন্য জায়গায়, যে অনেক তো মানে ভারতবর্ষের মানুষের প্রতি যে ধরনের যে বিশ্বাস নিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন, সেই বিশ্বাস পূরণের জন্য PM কেয়ার যে ইউনিট তৈরি করা হয়েছে, ফান্ড তৈরি করা হয়েছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে বলুন তো? ভারতবর্ষের যে পরিযায়ী শ্রমিক, এই পরিযায়ী শ্রমিকদের স্রোত তো আমরা মূলত দেখেছি দিল্লিতে, উত্তরপ্রদেশে দেখেছি, গুজরাটে দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি। খুব স্বাভাবিকভাবে যে মানুষেরা খেতে পারছেন না তারা রাস্তায় নেমে আসছেন। আরে কেন্দ্রীয় সরকার এদের দায়িত্ব নেওয়া উচিত। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তাদের এই পরিযায়ী শ্রমিকদের
আমি শুধু আপনার সঙ্গে যোগ করবো, শুধু কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নেওয়া উচিত। আমি আপনার একমত যে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নেওয়া উচিত, পাশাপাশি রাজ্যেরও দায়িত্ব থাকে। আমি বলছি রাজ্যের দায়িত্বটা শূন্য করে দিয়ে সবটা কেন্দ্রের ঘাড়ে চাপানো কি একেবারে উচিত কাজ হচ্ছে? আপনি আপনার আরেকটা অংশের সঙ্গে আমি একমত। আজকেও এই মুহূর্তে আমরা এত বড় আলোচনা করছি, মানুষের প্রাণ চলে গেছে। কর্ণাটকের ম্যাঙ্গালোর এবং হুগলির ডানকুনি পাশাপাশি দেখাবো, একই ছবি। ম্যাঙ্গালোরে কয়েকশো মানুষ এক জায়গায় জড়ো হচ্ছেন, পুলিশ বোঝাচ্ছে তারা মানতে রাজি নন, তারা কোনোভাবে খেতে পাচ্ছেন না, কোনোভাবে তারা বাড়িতে ফিরতে চাইছেন। হুগলির ডানকুনিতে যে ছবিটা আগেই সুমনবাবুকে বললাম, সাইকেল করে পায়ে হেঁটে ঝাড়খণ্ডের মানুষ ঝাড়খণ্ডে ফিরছে। এই স্রোত এ কিন্তু একটা রাজ্যে না, আমি বারবার বলছি সব রাজ্যে, কোথাও কম কোথাও বেশি। লকডাউনের মধ্যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে এনেছে কেন্দ্র। আর পাশের উইন্ডোতে যাদের দেখা যাচ্ছে তাঁরাও এই দেশেরই নাগরিক, কিন্তু তাঁদের বাড়ি ফেরা নিয়ে টানাপোড়েন চলছে। বাড়ি ফিরতে মরিয়া মানুষগুলোই শুক্রবার সকাল থেকে ঠায় বসে ম্যাঙ্গালোর স্টেশনে, কিন্তু বেলা হতে পুলিশ জানালো কোনো ট্রেন আসবে না। বিক্ষোভ দেখিয়ে লাভও হলো না, ঠেলে ঠুলে তাদের তুলে দেওয়া হয় বাসে। কেন্দ্র বারবার দাবি করছে স্পেশাল ট্রেনের জন্য কোনো শ্রমিকদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হবে না, কিন্তু খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটেই কাজহারা শ্রমিকদের কাছ থেকে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। टिकट पड़ा हुआ है, ये लो सर टिकट। कितने टिकट है ये? टिकट है 650 रुपए का। ये सर ये लो। এদের কেউ বিহার, মধ্যপ্রদেশ কিংবা ঝাড়খণ্ডে ফিরবেন। শ্রমিক স্পেশাল ট্রেনের কথা সবাই শুনেছেন, কিন্তু কোথায় গেলে সেই ট্রেন পাবেন, কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, কেউ কিচ্ছু জানেন না। তাই পরিযায়ী শ্রমিকদের একাংশ এভাবেই হেঁটে কিংবা সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন, ঝুঁকি থাকা সত্ত্বেও। कैनिंग से जाएगा बिहार छपरा, वही 5-6 दिन लगेगा। जितना दिन पैसा था पॉकेट के खाया, और दूध के पैसा शेष हो गया तो क्या खाएगा, इसलिए जा रहा है। লকডাউনের জন্য সারা ভারতবর্ষ স্তব্ধ হয়ে গেছে। যারা বিহারে ছাপড়ায় থাকে বাধ্য হয়ে তারা কেউ হেঁটে বা কেউ সাইকেল করেই রওনা দিয়েছে দেশের বাড়ি যাওয়ার জন্য। खाना वाना नहीं मिल रहा तो क्या करेगा ना, हम लोग के पास पैसा भी नहीं था, घर से पैसा मंगा के जो पैसा था वो भी खत्म हो गया। उसके बाद हम लोग ये फैसला लिए कि चल रहे हैं घर। স্ত্রী ছেলেসহ পরিবারের 5 জনকে নিয়ে সাইকেলে করে মধ্যপ্রদেশ পাড়ি দিচ্ছিলেন লালন গুপ্ত, কিন্তু পালসিটের কাছে তাদের আটকে দেয় পুলিশ। আবার ফিরতে হচ্ছে ডানকুনিতে। हम बाली से जा रहे थे, हम लोग का घर बलिया डिस्ट्रिक्ट है, यूपी बलिया डिस्ट्रिक्ट। अच्छा, बाइक की हम जा रहे थे, बोल रहे थे कि आपको नहीं जाने होगा, लॉकआउट है। এই পরিস্থিতিতে কিভাবে ভিন রাজ্যের শ্রমিকরা বাড়ি ফিরবেন? ট্রেন ছাড়া আর কোনো ব্যবস্থা আছে কি? প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হলো যে এখন পারস্পরিক ইন্টার ডিস্ট্রিক্টের আমাদের মধ্যে একটা লিয়াজও তৈরি হচ্ছে আস্তে আস্তে, কিন্তু ইন্টার স্টেটের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে। এ ব্যাপারে প্রপার গাইডলাইন দিচ্ছেও না, প্রপার গাইডলাইন নিচ্ছেও না, এটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে। একটানা লকডাউনে রুজিরুটি বন্ধ হওয়ার জোগাড় এক শ্রেণীর মানুষের। আগামী দিনে এই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। We simply cannot continue without providing support to the people who are suffering as a result of this lockdown. The lockdown is not simply a switching on a key and getting rid of the lockdown. It requires a psychological change. Currently, the people are very scared of the disease. The government, if it wants to open up, it has to turn this fear into a sense of confidence. দুদিন আগে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা সদস্য এনআর নারায়ণ মূর্তিও বলেন, আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই পরিস্থিতি আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারবো না, কারণ একটা সময় আসবে যখন করোনায় মৃতের সংখ্যাকে ছাপিয়ে যাবে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু। এদিন ঝাড়খণ্ডে কর্মরত 345 জন দক্ষিণবঙ্গ রাষ্ট্রায়ত্ত সংস্থার বাসে বাংলায় ফিরে আসেন। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSumondeতে কয়েক হাজার মানুষ তাদের মন্তব্য পাঠাচ্ছেন। দ্রুত কয়েকটা পড়ে নেব। মনোরঞ্জন বর্মন তিনি লিখছেন, প্রবাসীদের আনতে বিদেশি মুদ্রা খরচ করা হবে, মদ বিক্রি করে দেশ চালাতে হবে, অথচ শ্রমিকরা এইভাবে চাকার তলায় পিষ্ট হবে। কতদিন এভাবে চলবে? ডেভিড লিখছেন, মরার পর 5-10 লাখ, মরার আগে 1000 খানেক টাকা খরচ করলে এতগুলো লোককে মরতে হতো না।
প্রবীর চট্টোপাধ্যায় লিখছেন, যতদিন আমার দেশের সন্তানদের পরিযায়ী পরিচয় চিহ্নিত করা হবে ততদিন এই উদাসীনতা থেকেই যাবে। সুমন্ত ঘোষ লিখছেন, পরিযায়ী শ্রমিক থেকে আমজনতা সবাই আজ অসহায়, ওনাদের আত্মার শান্তি কামনা করছি। মীনাক্ষী রায় লিখছেন, পৃথিবীতে এখন মৃত্যুলীলা চলছে, কতভাবে মানুষ মরছে দেখে শিউরে উঠছি। সৌরভ গঙ্গোপাধ্যায় লিখছেন, দেশের কোটি কোটি পরিযায়ী শ্রমিকদের কথা কে ভাববে? পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান? সোনাল কুমার রাও লিখছেন, যাদের ঘামে রক্তে রাষ্ট্রের চাকা ঘোরে সেই শ্রমিকদের প্রাণের মূল্য বড্ড কম। প্রসেনজিৎ কর্মকার লিখছেন, দোষ শুধু রাজ্য সরকারগুলোর, যে রাজ্যের নাগরিক সেই রাজ্য সরকার কর্মসংস্থান না দিতে পারার জন্য তারা বাইরের রাজ্যে কাজে যেতে বাধ্য হন। জয় দত্ত লিখছেন, সরকারের কোনো দোষ নেই, কারণ শ্রমিকরা স্যুট বুট পড়েনি, তাই চিনতে না পারায় সাহায্যও পৌঁছয়নি। অলোক সরকার লিখছেন, ভোটের সময় রাজনীতির কারণে বারবার এই গরিব মানুষের কথাই বলা হয়। আমি সরাসরি চলে যাব পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। পার্থদা, আমি কেরলের উদাহরণ সম্ভবত প্রণয়দা কিছুক্ষণ আগে দিচ্ছিলেন। আমার দুটো, কেরল যদি প্রসঙ্গ উঠলো আমি দুটো কথা বলবো। এক হচ্ছে, কেরল প্রমাণ করেছে যে চাইলে করা যায়, এবং কেরল প্রমাণ করেছে যে পরিযায়ী শ্রমিক মানেই করোনা ছড়াবে, পরিযায়ী শ্রমিক থাকলে করোনা ছড়াবে। এটা সম্পূর্ণ, এর পেছনে শ্রেণীবিদ্বেষ থাকতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক মিথ্যা তথ্য। কেরল রাজ্যটায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 4, অথচ এই কেরলে একটা সময় ভারতবর্ষের 20% করোনা এফেক্টেড মানুষ শুধু কেরলে ছিলেন। প্রথম করোনা রোগী কেরলে ধরা পড়েন আমরা জানি 30শে জানুয়ারি, স্বাস্থ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করেন। চাইলে করা যায় কেন বলছি? যে রাজ্যে বিদেশের সঙ্গে যোগাযোগ, সমস্ত সার্ভে, সমস্ত পরিসংখ্যান অনুযায়ী অন্তত প্রত্যেকটা পরিবারের একজন দিনমজুর কেরলে 800 টাকা পায়। আমার মনে হয় দেশের সব থেকে বেশি আনস্কিল লেবারের কথা বলছি, দিনে 800 টাকা। ইংরেজি মাধ্যম স্কুলে তাদের ছেলে মেয়েরা পড়ে। আমি প্রত্যেকটা কেরলের জেলায় 1 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী থাকে। কেরলে 14টা জেলা আছে আমরা জানি। তার কারণ হচ্ছে, একজন ভদ্রলোক টুইটারে কমেন্ট করেছেন যে আমরা পরিযায়ী যতদিন বলবো ততদিন এটা থাকবে। আমার মনে হয় বড্ড সত্যি কথা বলেছেন। কেরলে পরিযায়ী শ্রমিক কথাটা বলা অন্যায়, কেরলে অতিথি শ্রমিক বলা হয়, গেস্ট লেবার। আমার মনে হয় দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির তফাৎটা এই মাধদের সঙ্গে কেরলের যারা আছেন তাদের তফাৎটা করে দিচ্ছেন স্পষ্টভাবে, এবং সেটা স্বাস্থ্যক্ষেত্রে তার রিফ্লেকশন পড়ছে, মৃত্যুর ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে তার প্রতিফলন পড়ছে। মানবেন আমার কথা? একদম সুমনবাবু, আপনি যথার্থ বলেছেন। এই কারণেই যে শুধু করোনা বলে নয়, যে কেরলের যদি ইতিহাস খুব সম্প্রতি আমরা দেখি, গত 2-3 বছর বিভিন্ন এই ধরনের রোগ, মহামারী বলতে যা বোঝায়, এই প্রত্যেকটা ক্ষেত্রেই তারা খুব সাহসের সাথে সেই রোগগুলোকে সামলেছেন। এবং আমাদের রাজ্যের মতো এই পরিস্থিতি হয়নি সেখানে, যদিও করোনা সেখানে সবার আগে ধরা পড়েছিল, কিন্তু সংখ্যা কত কম করে দেখানো যায় এবং যাতে আমরা ভালো আছি এটা প্রমাণ করার কোনো তাগিদ কেরল সরকারের ছিল না। এবং তারা যেটা করেছিল, সত্যি সত্যি ট্র্যাক করা, টেস্ট করা, ডিটেক্ট করা, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছিল এবং ভারতবর্ষের একটা বিকল্প মডেল তারা দাঁড় করিয়েছে, এটা সবাই মানবে। এবং পরিযায়ী শ্রমিকদের কথা যখন আলোচনা হচ্ছে, এটা আমরা নিশ্চয়ই সবাই অ্যাকসেপ্ট করব যে কেরলে সেখানে অতিথি শ্রমিক বলা হয় এদেরকে। এবং আমি বলছি, জানি না সব রাজ্য সেই মডেল অনুসরণ করতে পারবে কিনা। এই পরিযায়ী শ্রমিক বা অতিথি শ্রমিকদের যে ক্যাম্প, এটাও রাজ্য ভিত্তিতে কেরালা আলাদা আলাদা করেছে। রাত্রেবেলার খাবারটাও বাঙালি শ্রমিক যেখানে আছেন সেখানে একরকম, গুজরাটিরা যেখানে আছেন সেখানে আর একরকম, এইভাবেই হচ্ছে ব্যবস্থা করেছে। আমি বলছি এটা একটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন, আপনি যথার্থ বলেছিলেন। আমি এই কারণের জন্য এবার বলছি যে আলোচনা আমরা করছিলাম যে দৃষ্টিভঙ্গি অস্বচ্ছ হলে কি হয়, যে আপনাদের এই ছেঁড়া চটি, তারপরে রুটি এবং গামছা রেল লাইনের ওপর পড়ে থাকতে দেখে সত্যি সত্যি, আপনি আজকের গীতবিতান হাতে নিয়ে অনুষ্ঠান শুরু করছিলেন, আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর 115 বছর আগে অন্তত ভিন্ন প্রেক্ষিতে যে গানটা লিখে গেছিলেন, তার দুটো লাইন অত্যন্ত প্রাসঙ্গিক মনে হবে বলেই, যে এ পরবাসে রবে কে হায়, কে রবে এ সংশয় সন্তাপে শোকে। আমি বলছি একদম ভিন্ন আঙ্গিকে লেখা, কিন্তু এটা আজকের কতটা প্রাসঙ্গিক এই শব্দগুলো। আমি আপনাকে এই কারণের জন্য বলছি, যেটা আজকের আমাদের ভাবতে হবে, যে যাদের ট্রেনে চেপে বাড়ি ফেরার কথা, তারা হচ্ছে ট্রেনে চাপা পড়ে আজকে মারা যাচ্ছেন। এর চেয়ে বড় দুঃখের, এর চেয়ে বড় বিড়ম্বনা, এর চেয়ে বড় লজ্জার জিনিস আমাদের দেশে কিছু হতে পারে না। লকডাউন প্রস্তুতিহীন কেন আমি বলেছি, আমি শুরুর দিন থেকে বলেছি, শুধু লকডাউন একদিনে ঘোষণা করা হয়েছে এজন্য নয়, যে ঘোষণা তো করলেন লকডাউন প্রস্তুতিহীন অবস্থায়, কিন্তু লকডাউন যখন চলছে তখনও গোটা সরকার প্রস্তুতিহীন।
আমি বলছি এখানে সরকারের 3টে শ্রেণী বিভাগ আমি করতে চাই সো ফার অ্যাজ মাইগ্রেন্ট লেবার্স আর কনসার্ন, যে সেখানে কেন্দ্রের সরকারের কিছু ভূমিকা আছে, সেখানে যে রাজ্যের এই পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন সেই সরকারের ভূমিকা আছে, আর যে রাজ্য থেকে এসছেন তারা সেই রাজ্যের সরকারের ভূমিকা আছে। আমি আনফরচুনেটলি বলবো এই 3টে সরকারের ভূমিকাই হচ্ছে যে ভারতবর্ষে। আমি শুধু যোগ করব, এখন উদ্ধব ঠাকরের বক্তব্য আমার কাছে এসে পৌঁছেছে, আপনি শুনুন। এখন তিনি বলছেন যে ঔরঙ্গাবাদের আজকের দুর্ঘটনা মর্মান্তিক, আমি পরিযায়ী শ্রমিকদের কাছে অনুরোধ করছি যাতে তারা অস্থির না হন। আমরা বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, আর কটা দিন ধৈর্য ধরুন, মহারাষ্ট্র সরকার আপনাদের পাশেই আছে। আমি বলছি উদ্ধব ঠাকরে কি এতদিন ঘুমোচ্ছিলেন? আমি বলছি প্রত্যেকটা সার্ভে, শুধু দা হিন্দুর এই সার্ভে বলছে তা নয়, যে 96 থেকে 99% লোক ন্যূনতম রেশনটা পাচ্ছে না। ওনার এতদিনে ঘুম ভাঙলো 16টা প্রাণ যাওয়ার পর। উনি দেখতে পাচ্ছেন না যে মহারাষ্ট্রের একটা রেল স্টেশনে বা একাধিক রেল স্টেশনে কি ছবি আসছে? আমি বলছি এতদিন পর মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙলো। পার্থদা, আমি তো সেই জন্যই বলছি যে এই 3 ধরনের সরকার, যে রাজ্যে এই সোশ্যাল মিডিয়ার মন্তব্যগুলো সব থেকে বড় রসিকতা। আমি এই কারণেই বলছি যে আমাদের সত্যি ভাবা উচিত যে এই 3 ধরনের সরকার, কেন্দ্রের সরকার বুঝে উঠতে পারলেন না যে রেল চালাবেন কবে, রেলের ভাড়া কে দেবে। প্র্যাকটিক্যালি যে রাজ্য থেকে ট্রেন ছেড়েছে এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে, সেখানে প্রায় তোলা আদায়ের ঢঙে ট্রেন ছাড়ার আগে তাদের পকেট থেকে টাকা বের করা হচ্ছে। আমি বলছি যে রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা আসবেন, আনফর্চুনেট কোন জায়গাটায় সুমনবাবু আমি আপনাকে বলছি যে এই যে আপনি একটা শব্দ ব্যবহার করছিলেন বারবার, যে এরা স্লেভের মতো, কৃতদাসের মতো এদেরকে ব্যবহার করা হচ্ছে। যে রাজ্যে তারা আছেন এখন এদের অবস্থা হচ্ছে জীবন জীবিকা যেরকম জায়গায়, হয় করোনায় মরো নাহলে না খেতে পেয়ে মরো। তাহলে যে রাজ্যে আছেন সেখানে যদি ভাষণ না দিয়ে তারা রেশন দিতে পারতেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি বারবার যেটা বলছেন যে আমাদের হোম সিকনেস এই শ্রমিকদের কারণ নেই, যে আমার কেমন মন করছে সেই জন্য বাড়ি যাচ্ছি, কেন সে তো বাড়ি ছেড়ে বেরিয়েছিল একটা কাজের জন্য, বাড়তি রোজগারের জন্য। ফলে তার এমন কোনো কারণ ঘটেনি যে তাকে। আমরা যাদের এখন হোমসিক বলে লেবেল করতে চাইছি তাদের অধিকাংশ শ্রমিকের সঙ্গে তার পরিবারও আছেন। আপনি দেখুন না, সপরিবারে জীবিকার সন্ধানে গেছেন। এরম নয় যে বাড়িতে ফেলে চলে গেছেন, হঠাৎ মনে হচ্ছে আহা বাড়ির লোকের জন্য মন কেমন করছে, আমি হাঁটতে শুরু করছি রেল লাইন ধরে। মানে এদের জীবনে এই ধরনের, মানে আমি বলছি ইমোশনাল নস্টালজিয়া হয়তো তাদের কাছে বিলাসিতা। মানে আমি বলছি তারা হঠাৎ বাড়ির টানে বাড়ি ফিরছেন, এটা তাদের অপমান করা। এটা বাজে যুক্তি। আমি বলবো ইটস এ ব্যাড আর্গুমেন্ট। আমি এই কারণে বলছি যে পশ্চিমবঙ্গ থেকেও আপনি যদি ধরুন, আমি বলছি আমার রাজ্য নিয়েও বিচলিত এই কারণেই যে এখান থেকেও লাখে লাখে শ্রমিক, একটা পরিসংখ্যান বলছিল 3.25 লাখ যে আমাদের পরিযায়ী শ্রমিক আছে। তাহলে তারা তো শখ করে কেউ যায়নি, তারা তো কাজ করতে গেছে পেটের দায়। তাহলে সেই জায়গা থেকে তারা যখন ফিরতে চাইছে বুঝবেন যে পেটে টান কোথাও পড়ছে, কারণ সেখানে খাবার পাচ্ছে না। এবার প্রশ্নটা হচ্ছে যে রাজ্যে ফিরবে, আমার রাজ্যেই যদি ফিরে, আমি তো একটা পরিসংখ্যান দেখছিলাম যে আজকের 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত দিনে 2টো করে ট্রেন চালানোর কথা রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছেন। কিন্তু আনফর্চুনেটলি রিসিভিং এন্ডে রাজ্যের যে সরকার আছেন তারা হচ্ছেন সাইলেন্ট, এবং তাদের সাইলেন্সের একটা কারণ বুঝতে পারি, আপনারা একটু আগে বলছিলেন কোথাও যে একটা ভোট ব্যাংকের বিষয়, যে এখন সামনে ভোট নেই বলে না কেন্দ্র না রাজ্য কেউ হচ্ছে এদের দিকে তাকাচ্ছে না। এবং এই যে পরিযায়ী শ্রমিকরা যে যা নিজের রাজ্যে, আমি পার্থদার সঙ্গে মানে অর্ধেকটা একমত হলাম। আমি এক্স্যাক্টলি এই প্রশ্ন নিয়ে আমি কৌশিকের কাছে যাব। কৌশিক সেন এই আলোচনায় যোগ দিয়েছেন। কৌশিক, আমার কাছে খুব পরিষ্কার কারণটা, আমার শব্দের জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি। কুমিরের কান্না মনে হচ্ছে আমার অধিকাংশ বক্তব্য। তার কারণ এই প্রথম এক্সোডাসের যে ছবিটা, এটা দিল্লিতে ধরা পড়ে। দিল্লিতে শয়ে শয়ে মানুষ, কয়েক হাজার মানুষ, সেই ফুটেজ আমাদের স্তম্ভিত করে দেয় লকডাউনের মধ্যে। রাজনীতি শুরু হয় সেটা দিয়ে, কিন্তু তুমি কেজরিওয়ালের কোনো ভূমিকা পেয়েছো সেখানে? কোনোদিন পাওয়া যাবে না। তার কারণ মাইগ্রেন্ট লেবারদের ভোট নেই। যাদের ভোট নেই তাদের দাম নেই, যাদের ভোট নেই তাদের কোনো মূল্য নেই। এরা সব নেই রাজ্যের বাসিন্দা। আজকে যদি গুজরাট, রাজস্থান বা মহারাষ্ট্রে এই মানুষগুলোর ভোট থাকতো, তুমি দেখতে ত্রাণ শিবির বসে যেত। কিন্তু ভোট নেই তো, দাম নেই আমাদের রাষ্ট্রে। ওই জন্য তারা লাইন ধরে হাঁটতে শুরু করে দেন, তারা মালগাড়ির চাকার তলায় আসেন। তাদের সঙ্গে যে কোনো কিছু হতে পারে, কিন্তু ভোট না থাকলে মানুষের দাম নেই সেই রাজ্যে। তুমি মানবে কৌশিক? কেজরিওয়াল সরকারের সাম্প্রতিক কার্যকলাপ শুধু এটা নিয়ে নয় সুমন, আরো অনেক উদাহরণ দেওয়া যায় যেখানে কেজরিওয়াল সরকার পরিবেশ পরিস্থিতির সুযোগ পূর্ণ সদ্ব্যবহার করেছেন ক্ষমতায় ফিরে আসার জন্য, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যখন কোনো ক্রাইসিস এসেছে ওরা কারোর পাশেই নেই। ওরা শুধুমাত্র ক্ষমতায় ফিরে আসার জন্য যখন যেটাকে ব্যবহার করতে হয় করেছেন। এটা একটা স্বতন্ত্র প্রশ্ন। আমাদের এই আজকের আলোচনাটা গোড়া থেকেই খুব স্বাভাবিকভাবেই আমরা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার
সরকারি ভূমিকার কথা বারবার তুলেছি, বারবার উঠে আসাটাই স্বাভাবিক। আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে মনে হয় এই যে আমরা দৃষ্টিভঙ্গির কথা বলছিলাম, এই দৃষ্টিভঙ্গির মধ্যে শুধু তো রাজনৈতিক দলগুলো পড়ে না, শুধু রাষ্ট্র পড়ে না, শুধু সরকার পড়ে না, আমরা মানুষরাও সে দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ি। তো একজন ব্যক্তি মানুষ হিসেবে আমার মনে হয় যে এটা আমার কাছেও ভীষণ লজ্জা, এবং আমি যা যা বলছি আমার নিজের কাছে নিজের কথাগুলোই কুমিরের কান্নার মতো মনে হচ্ছে যে আজকে যদি এই করোনাটা না হতো, আজকে যদি লকডাউন না হতো, আমরা কি আদৌ এদের কথা ভাবতাম, আলোচনা করতাম তোমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে? এমন কিন্তু নয় যে এই পরিযায়ী শ্রমিকরা যখন এই করোনা ছিল না তখন তারা খুব সুখে ছিলেন না বলেই তো তারা তাদের রাজ্য থেকে চলে গিয়েছিলেন অন্য জায়গায়, এবং সেখানেও যে তারা ভীষণ ভালোভাবে একটা ভালো সেটআপের ভেতরে থাকতেন তা নয়, পরিবার নিয়ে খুব কষ্ট করেই তারা থাকতেন। আমরা ভাবতাম না তাদের কথা, কারণ চলে যাচ্ছিল। আসলে এই যে কেরালার কথা আমরা বলছি না, এবং তার সঙ্গে অন্য রাজ্যের পার্থক্য কথাগুলো বলছি, পার্থপ্রতিমবাবু নিশ্চয়ই আরও ভালো বলতে পারবেন যে আমরা যদি ক্ষমতায় থাকাকালীন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সঙ্গেও কেরালার তুলনা করি, তাহলেও কিন্তু আমরা দেখব যে কেরালা কিন্তু হঠাৎ করে ম্যাজিকটা করছে না 2-3 বছরে। এই যে কেরালাতে তাদের যে বিজ্ঞানসম্মত সেটআপটা, সেটা মেডিকেল সায়েন্সকে ঘিরে হোক, সেটা পরিযায়ী শ্রমিকদের ঘিরে হোক, এটার প্রস্তুতি কিন্তু গত 2-3 বছরের প্রস্তুতি নয়। কেরালার যদি ইতিহাসটা পড়া যায় তাহলে তাদের স্বাস্থ্য নিয়ে তাদের যে পরিকাঠামোগত ভাবনা, এটা কিন্তু বহুকালের, এবং সেটার সঙ্গে যদি ক্ষমতায় থাকা বামফ্রন্টেরও তুলনা করা হয় তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গে বামপন্থীরা খুব লজ্জায় পড়বেন। এটা শুধুমাত্র আজকের রাজ্যের সঙ্গে কেরালাকে তুলনা করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারকে বা অন্য সরকারকে একটু হেয় প্রতিপন্ন করলাম, ব্যাপারটা তা নয়। কেরালা কিন্তু এটা দীর্ঘদিন ধরে করে আসছে, যখন বামপন্থীরা ক্ষমতায় থেকেছে তখনও করেছে, যখন ছিল না তখনও করেছে। অর্থাৎ কেরালাতে একটা ধারাবাহিক একটা 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 দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যার মধ্যে মানুষ আছে, যার মধ্যে সরকার আছে, মিলেমিশে কাজ করেছে। ফলে গোটা ভারতবর্ষ জুড়ে সেই মিশেলটা নেই, সেই দৃষ্টিভঙ্গিগত যেটার কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, এটা শুধু সরকারের দায় তো বটেই, কিন্তু শুধু সরকারের দায় নয়, আমাদের মতো যারা সুবিধাভোগী শ্রেণী আছে, আমরা যারা এদের কথা ভাবিনি কখনো, আমরা সবসময় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘুঁটি চালাচালির মধ্যে আমরাও পড়ে গেছি, কে বিজেপির পক্ষে, কে বিজেপির পক্ষে নয়, কে তৃণমূল, কে সিপিএম এর পক্ষে নয়। আসলে গরিব মানুষের কথা সামগ্রিকভাবে আমরা কেউ ভাবিনি। ফলে আজকে সকালবেলা ঘুম থেকে ভেঙে উঠে আমাদের দেখতে হয় রেল লাইনে এরকম ছিন্ন ভিন্ন মানুষের বিলঙ্গিংসগুলো পড়ে রয়েছে, যেটা নিয়ে আমরা সন্ধ্যেবেলায় খানিকটা হয়তো কাব্য চর্চা করছি। মানে আই এম অ্যাশেমড অফ মাইসেলফ। একদম, আমি সম্পূর্ণ একমত যে আমরা কাব্যে মাধবের কথা পড়ি এবং এই হয়তো রবীন্দ্র জয়ন্তীর দিন চোখের জল ফেলি, কিন্তু প্রতিদিনকার করোনা আসুক বা না আসুক, এই মানুষগুলো যে ন্যূনতম সুবিধে, ন্যূনতম বাঁচার জন্য যেটুকু মানুষের প্রয়োজন সেইটা পাচ্ছেন কিনা, নিজের রাজ্যে পেলে অন্য রাজ্যে যেতেন কিনা সেটা একটা প্রশ্ন, অন্য রাজ্যে পাচ্ছেন কিনা, অন্য রাজ্যে কিভাবে আছেন, আমরা কতজন খোঁজ নিয়েছি, কতজনের মাথায় এসছে, এবং মূলধারার রাজনীতি বলুন, মূলধারার জীবন চর্চা বলুন, এই পরিযায়ীদের তো ব্রাত্য করে রাখাটাই মোটামুটি আমাদের দৈনন্দিন মানে দশকের পর দশক ধরে চলে আসা অভ্যেস। আমার খুব রূঢ় বাস্তবের সামনে কৌশিক আমাদের দাঁড় করালো, কার্যত আয়নার সামনে দাঁড় করালো। ধন্যবাদ কৌশিক। আমি এবার একটি 12 বছরের মেয়ের কথা বলবো। আবার বলছি, হ্যাঁ, লকডাউন না হলে, এই মেয়েটির জীবন খসে না গেলে হয়তো কেন আমাদের দৈনন্দিন চর্চার মধ্যে এই মেয়েটির জীবন আসতো না। তেলেঙ্গানা থেকে নিজের বাড়িতে পৌঁছতে চেয়েছিল, ছত্তিশগড়ে পৌঁছলো তার প্রাণহীন দেহ। তারপর ছত্তিশগড়ের কংগ্রেস সরকার 1 লক্ষ টাকা দেয়া। এই 1 লক্ষ টাকার একটা ভগ্নাংশও যদি মেয়েটা আগে পেত, ওই কৌশিক যেরম বলছিল, যদি আমাদের মূল স্রোতের রাজনীতি, মূল স্রোতের জীবন ভুলে না যেত তাদের, তাহলে মেয়েটি বেঁচে থাকতো। 1 লক্ষ টাকার তার প্রয়োজন ছিল না, সামান্য প্রয়োজন ছিল। কিন্তু ওই 12 বছরের মেয়েটার মুখ আজকে যতবার এই পরিযায়ী শ্রমিক শব্দটা আমরা উচ্চারণ করব, আমাদের চোখের সামনে ভেসে উঠুক ভবিষ্যতেও। কিলোমিটারের পর কিলোমিটার পিঠে ব্যাগ, হাতে বাচ্চা নিয়ে হাঁটা,
সাইকেল চড়ে শয় শয় কিলোমিটার দূরে একাধিক রাজ্য পেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। পেটে খাবার নেই, পায়ে ফোসকা, মনে যন্ত্রণা, কোথাও ফিরতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু। স্বামীর রক্তাক্ত শরীর আঁকড়ে বসে স্ত্রী। গত 1 মাস ধরে এই ছবি বারবার দেখছে দেশ। লকডাউনে গাড়ি বন্ধ, তাই টানা 3 দিন ধরে হাঁটছিল 12 বছরের মেয়েটা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড়ের বিজাপুর প্রায় 150 কিলোমিটার উজিয়ে ছোট্ট মেয়েটা গ্রামের বাড়িতে পৌঁছেছিল, তবে নিথর হয়ে। कितने दिन से चल के आ रहे थे वहाँ से? 3 दिन में। और खत्म कहाँ पे हुई? ये धर्मदुखपाल में। লকডাউন কাজ কেড়েছে, লকডাউন রোজগার কেড়েছে, লকডাউন কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাই। এই বিপদের দিনে সবাই তো নিজের ঘরে ফিরতে চায়। তেলেঙ্গানায় লঙ্কার খেতে কাজে যাওয়া 12 বছরের মেয়েটাও তাই চেয়েছিল, কিন্তু খিদে, তেষ্টা, দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি তাকে শেষ করে দিল। শুধু ছত্তিশগড়ের ছোট্ট মেয়েটাই নয়, প্রথম দফা লকডাউন ঘোষণা 3 দিনের মাথায় গত 27 মার্চ বিহারের ভোজপুরে খিদে তেষ্টায় এক বালকের মৃত্যুর অভিযোগ ওঠে। কারণ খাবার জোগাড় করতে পারেননি দিনমজুর মা বাবা। ওই দিন রাতেই তেলেঙ্গানা থেকে কর্ণাটকের রায়চুরে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় 8 পরিযায়ী শ্রমিকের, যে তালিকায় 18 মাসের এক শিশু, বালক ও 9 বছরের বালিকাও ছিল। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে রায়চুরে ফিরছিলেন গঙ্গাম্মা নামে এক তরুণী পরিযায়ী শ্রমিক। অভিযোগ, খিদে তেষ্টায় পথেই প্রাণ হারান তিনি। 28 মার্চ দিল্লি থেকে মধ্যপ্রদেশের মোরেনা যাওয়ার পথে আগ্রায় প্রাণ হারান এক পরিযায়ী শ্রমিক। 200 কিলোমিটার পথ হেঁটেছিলেন তিনি। লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিকদের চরম দুর্দশার ছবি উঠে আসে দেশের নানা প্রান্ত থেকে। দেশের রাজধানীতে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করা হীরাবাইকে দেখা যায় কাঠফাটার রোদ্দুর মাথায় একরত্তি মেয়েকে কোলে নিয়ে হাঁটছেন। গন্তব্য মধ্যপ্রদেশ। और क्या करते उधर ना लाइट मच्छर से चिपते हैं, क्या करते तो ले जाते, धीरे धीरे चली जाती आराम से। দিনমজুর কৃপালকেও দেখা যায় কোলে শিশুকে গামছায় বেঁধে দিল্লি থেকে হাঁটা শুরু করেছেন, যাবেন সেই মধ্যপ্রদেশে। 1 महीने से बोल रहे पिताजी आ जाओ भाई, मेरी भी तबीयत खराब है, क्या बताएं। अब यहाँ से उसका 3 मई का था, चलो भाई पिताजी को तसल्ली दिया, अरे पिताजी 3 मई को खुलेगा, वो भी बढ़ा दिया 17 दिन। हम भी यहाँ पे भूखे प्यासे मर जाएंगे, वहाँ पे हमारे पिताजी। উত্তরপ্রদেশের বাহারাইচের জিতেন্দ্র লখনৌয়ে বাড়ি বাড়ি গিয়ে শিলনোড়া করতেন। লখনৌয়ে কাজ গেছে, রাজ্যের রাজধানীতে থাকার উপায় নেই বলে স্ত্রী, 2 সন্তান আর অস্থায়ী সংসার সাইকেলে চাপিয়ে রওনা দিয়েছেন বাহারাইচের দিকে। পাড়ি দেবেন 120 কিলোমিটার। छोटे छोटे बच्चे भूखन मर रहे हैं बाबूजी, तो पानी गांव जाएंगे तो कुछ तो वहाँ काम धंधा कुछ करके खा लेंगे। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা এইসব ছবি নাড়িয়ে দিয়ে যাচ্ছে সকলের মনকে। অনেকেই বলছেন এ যেন দেশের অন্দরে আরেকটা দেশ। ওদের পরিচয় পরিযায়ী শ্রমিক, সংসার চালাতে যাদের ঘর ছেড়ে দূরে, বহু দূরে চলে যেতে হয়। যেন এরা মানুষ নয়, যেন আমাদের দেশেই এরা থাকেন না, যেন এরা ছায়ার মতো কিছু মানুষ যাদের অস্তিত্ব সম্পর্কেই আমরা একেবারে অবহিত ছিলাম না। এবং এটা শুধু রাজনৈতিক দলগুলো নয়, এটা তো মনে হয় আমরা যারা এই দেশের নাগরিক, এটা আমাদেরও লজ্জা। ক্যাপিটালিজমের মানে স্বরূপটা বেরিয়ে পড়ছে এবং এই সিস্টেমটা যে একদম পচে ধসে গেছে, এই করোনা এসে সেটাও আমাদেরকে জানিয়ে দিয়ে গেল। কিছুদিন আগে ট্রেনে করে এরা এলো, তাদের ভাড়া কে দেবে সেই নিয়ে চললো গন্ডগোল। ওরা যেন কারুর নয়, ওরা যেন এই দেশের নয়। এই দেশের মানুষ হিসেবে খুব লজ্জাবোধ হয়। আমরা যদি প্রতিটি মানুষকে মানুষের মতো তার সব কিছু ব্যবস্থা করতে না পারলাম, মানুষ হিসেবে বেঁচে থাকার ব্যবস্থাগুলো না করতে পারলাম, তাহলে কিসের জন্য কি? রবীন্দ্র জয়ন্তীতে বিশ্বকবির এই লেখাটাই হয়তো আজ সবচেয়ে প্রাসঙ্গিক। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবারই সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অনেকে বলছেন এই করোনা কালে টেলিভিশনের সামনে বসলেই একটার পর একটা খবর যা শুধুমাত্র উদ্বেগ বাড়ায়। আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি না একদিকে যেরকম উদ্বেগ বাড়ছে সেরকম স্বস্তি দেয় এরম খবরও রয়েছে। একদম পাশাপাশি আপনাদের দেখাবো, হ্যাঁ অবশ্যই প্রথম খবরটা মোটেই স্বস্তিদায়ক নয়। কলকাতা জাদুঘরে কর্মরত সিআইএসএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর
তার মৃত্যু হলো এবং সঙ্গে সঙ্গে কর্মরত 33 জন সিআইএসএফ কর্মীকে কোয়ারেন্টিনে যেতে হলো। জাদুঘরের সমস্ত কর্মীকে ইমেল মারফত জানিয়ে দেওয়া হলো যে আপাতত তাদের আসতে হবে না। করোনা সংক্রমণ ছুঁয়ে গেল এই শহরের দুটো হাসপাতালকে দুর্ভাগ্যজনকভাবে। দেখুন, রেড জোন কলকাতা একের পর এক প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে করোনা। হাসপাতাল তো ছিলই, এবার জাদুঘর এবং ব্যাংকেও হানা দিল এই মারণ ভাইরাস। নিরাপত্তার ভার যাদের ওপর, সংক্রমণ থেকে নিরাপদ নন তারাও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 8ই মে অর্থাৎ শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত 1678 জন। গত 24 ঘন্টায় 130 জন করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে। এখনো অবধি 323 জন করোনা মুক্ত হয়েছে। বর্তমানে করোনা চিকিৎসাধীন 1195 জন। এখনো অবধি করোনায় মৃত্যু হয়েছে 88 জনের। কোমরবিডির জেরে মৃত্যু হয়েছে 72 জনের। অর্থাৎ রাজ্যে মোট করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে 160 জনের। এবার মৃত্যু হলো কলকাতার ভারতীয় জাদুঘরে কর্মরত সিআইএসএফ এর অফিসারের, যিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। মৃত সিআইএসএফ অফিসার পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা, তবে তিনি জাদুঘরে সিআইএসএফ এর ব্যারাকেই থাকতেন। সূত্রের খবর, জ্বর আসায় সোমবার তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে ওই সিআইএসএফ অফিসারের মৃত্যু হয়। মৃত্যুর পর রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন। করোনার থাবা এবার ভারতীয় জাদুঘরে। মিউজিয়াম সূত্রে খবর যে গত 4 তারিখ তিনি যখন কর্মরত অবস্থায় ছিলেন সেই সময় তিনি অসুস্থ বোধ করেন। তৎক্ষণাৎ তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তার চিকিৎসা চলছিল, তার নমুনাও সংগ্রহ করা হয়। কিন্তু গতকাল সেই সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয় এবং মৃত্যুর পরে যে রিপোর্ট আসে সেই রিপোর্টে দেখা যায় সেই সিআইএসএফ জওয়ান তিনি কিন্তু করোনা আক্রান্ত ছিলেন এবং স্বাভাবিকভাবে এই করোনার গ্রাসে যেমন সিআইএসএফ জওয়ানের মৃত্যু হলো, তাতে কিন্তু এখানকার কর্মীরা যথেষ্ট আশঙ্কার মধ্যে প্রহর গুনছেন। ব্যারাকে ছিলেন এমন 33 জন সিআইএসএফ কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ব্যারাকে সাফাই কর্মীদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। করোনা সংক্রমণ ঠেকানোর কথা মাথায় রেখে ভিড় এড়াতে মার্চের মাঝামাঝি সময় থেকেই কলকাতা জাদুঘরের দরজা দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি 33% কর্মী নিয়ে প্রশাসনিক কাজকর্ম শুরু হয়, কিন্তু করোনা আক্রান্ত সিআইএসএফ অফিসারের মৃত্যুর পর সমস্ত কর্মীদের ইমেল পাঠিয়ে কাজে আসতে নিষেধ করা হয়েছে। জাদুঘরে শুরু হয়েছে স্যানিটাইজেশন। ভারতীয় জাদুঘর তৈরি হয় 1814 সালে। সেই বছরই মাল্টা দ্বীপে মহামারীর আকার ধারণ করে প্লেগ। 2 শতাব্দীর পর মহামারীর আকার নিয়ে ভারতীয় জাদুঘরে থাবা বসালো করোনা। অন্যদিকে একের পর এক হাসপাতালেও ঢুকে পড়ছে এই ভাইরাস। তালিকায় নবতম সংযোজন বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল এবং ঠাকুরপুকুরের বিএমআরআই হাসপাতাল। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে সুপার রঞ্জিত দাস জানিয়েছেন, 26 এপ্রিল ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে এক রোগিনী ভর্তি হন। 30 তারিখ তার নমুনা পরীক্ষা করা হয়। 5ই মে রিপোর্ট পজিটিভ আসে। সেদিনই রোগিনীকে এমআর বাঙুরে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের সুপার জানিয়েছেন, সরাসরি আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন এমন 31 জন সহ মোট 54 জনের নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে 24 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট না আসা পর্যন্ত ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড এবং শিশুদের ওয়ার্ড বন্ধ থাকবে বলে জানিয়েছেন সুপার। অন্যদিকে ঠাকুরপুকুরের বিএমআরআই হাসপাতালেও থাবা বসিয়েছে করোনা। হাসপাতাল সূত্রে খবর, সেখানেও সার্জারি বিভাগে এক মহিলার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর করোনা আক্রান্ত ওই রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ 10 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হাসপাতালে নতুন করে রোগী ভর্তি বন্ধ রেখে স্যানিটাইজেশনের কাজ চলছে। টেস্ট বাড়লে অটোমেটিক্যালি আমাদের রোগের সংখ্যা বাড়বে, কিন্তু এই মুহূর্তে টেস্ট অনেক বেড়েছে, কিন্তু আমি আরও টেস্ট বাড়ানোর পক্ষপাতী। কিন্তু এখানে রোগটা বেড়েছে কি বাড়েনি সেটা বোঝার উপায় হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে কত টেস্ট হলো, তাতে কত পজিটিভ এলো। আগে টেস্ট কম হতো, পজিটিভের সংখ্যা কম ছিল, এখন টেস্ট বেশি হচ্ছে, সেই জন্য পজিটিভের সংখ্যা বেশি হচ্ছে। হাসপাতালের পাশাপাশি ব্যাংকেও হানা দিয়েছে করোনা। স্টেট ব্যাংকের কলকাতা সদর দপ্তরে এক শীর্ষ আধিকারিক সম্প্রতি করোনা আক্রান্ত হন। তিনি যে বিভাগে কর্মরত সেই বিভাগটি আপাতত বন্ধ রাখা হয়েছে। সেখানে স্যানিটাইজেশন শুরু হয়েছে। স্টেট ব্যাংকের একজন অফিসার আক্রান্ত হয়েছেন। যখনই কেউ আক্রান্ত হয় আমরা যা জানি যে অন্তত 14 দিন সংশ্লিষ্ট বিভাগ বন্ধ রাখবে, যাতে কোয়ারেন্টাইন পিরিয়ডটা কভার করা যায়। বিশেষ করে আধিকারিকদের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ব্যাংকের কর্তৃপক্ষ, তিনি রিজিয়নাল ম্যানেজার হতে পারেন, জোনাল ম্যানেজার হতে পারেন, তারা চাপ সৃষ্টি করছে প্রতিটি অফিসার যেন রোজ অফিস করেন। সব মিলিয়ে রাজ্য জুড়ে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। সন্দীপ সরকার, হিন্দল দে ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের দপ্তরে সব থেকে বেশি ফোন আসে যে আমাদের পাড়ার ঠিকানা এই, রাস্তার ঠিকানা
এই ঠিকানা কি কন্টেনমেন্ট জোনের অন্তর্গত? এখন এই কন্টেনমেন্ট জোনের হিসেবটা কিন্তু নিয়মিত পাল্টায়। যেরকম আপনাদের দেখিয়েছিলাম গত 6 মে তৃতীয় দফায় 22টা এলাকা বেড়েছিল, 22টা এলাকা বেড়ে সংখ্যাটা দাঁড়িয়েছিল 334। সৌভাগ্যের বিষয় গতকাল রাতে পরের তালিকায় এই সংখ্যাটা 319-এ দাঁড়িয়েছে। তালিকা থেকে 15টা জোন বাদ গেছে, অর্থাৎ আর কন্টেনমেন্ট জোন নয় সেই এলাকাগুলো। আমি বলছিলাম অপেক্ষাকৃত স্বস্তির খবর যেখান থেকে পাবো খুঁজে আনবো আপনাদের জন্য। দেখুন কোন 15টা এলাকা বাদ গেল এই তালিকা থেকে। দেখুন, কন্টেনমেন্ট জোনের নতুন তালিকা প্রকাশ করেছে কলকাতা পুলিশ। তাতে খানিকটা স্বস্তির খবর, কারণ শেষ প্রকাশিত তালিকা থেকে বাদ গিয়েছে 15টি জোন। প্রথম দফায় পুলিশের প্রকাশিত তালিকায় কলকাতায় কন্টেনমেন্ট জোন ছিল মোট 227টি। গত 4 মে দ্বিতীয় দফায় পুলিশের প্রকাশিত তালিকায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হয় 312টি, অর্থাৎ নতুন করে 85টি জায়গা কন্টেনমেন্ট জোনের তালিকায় চলে আসে। 6 মে তৃতীয় দফায় প্রকাশিত তালিকায় আরো 22টি এলাকা বেড়ে মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা হয় 334টি। 7 মে সেই সংখ্যাটাই কমে হলো 319, অর্থাৎ তালিকা থেকে বাদ গিয়েছে 15টি জোন। এর জেরে কলকাতা পুরসভার কিছু ওয়ার্ডে যেমন বাড়ল কড়াকড়ি, তেমনই কিছু ওয়ার্ড কন্টেনমেন্ট জোন মুক্ত হয়ে গেল। কলকাতা পুলিশের তালিকা অনুযায়ী উত্তর কলকাতার অধিকাংশ ওয়ার্ডেই এক বা একাধিক কন্টেনমেন্ট জোন ছিলই। ব্যতিক্রম ছিল 2 নম্বর ওয়ার্ডের মতন গুটি কয়েকটি ওয়ার্ড। সেই 2 নম্বর ওয়ার্ডও এই মুহূর্তে কন্টেনমেন্ট জোনের এলাকার মধ্যে ঢুকে পড়ছে। কলকাতা পুরসভার সবকটি ওয়ার্ডের মধ্যে সবথেকে বিপজ্জনক 66 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা 11, যা কিনা সমস্ত ওয়ার্ডগুলির মধ্যে সর্বোচ্চ। কলকাতা পুলিশের দেওয়া সর্বশেষ তালিকা অনুযায়ী কলকাতা পুরসভা এলাকার 66 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি কন্টেনমেন্ট জোন রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের দেওয়া ব্যারিকেড রাখা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও কন্টেনমেন্ট জোনের সংখ্যা কমায় খুলেছে কিছু দোকানপাট। কলকাতা পুরসভার 17 নম্বর ওয়ার্ড হাতিবাগান সংলগ্ন বিধান সরণির আশেপাশের এই ওয়ার্ড। এই ওয়ার্ডের একাধিক জায়গা প্রাথমিকভাবে কন্টেনমেন্ট জোনের তালিকায় ছিল, তারপরে কন্টেনমেন্ট জোনের সংখ্যা কমেছে। হরিঘোষ স্ট্রিট, ভীমঘোষ লেন, কাশীবোস লেনের মতন রাস্তা বেরিয়ে এসেছে কন্টেনমেন্ট জোনের কবল থেকে। বেড়েছে মানে আমার যেটা মনে হয় যে লোকালাইজেশনটা আরও বেটার হচ্ছে, অর্থাৎ ঠিক কোন গলি, কোন বাড়ি, কোন পাড়া। সুতরাং আগে যেভাবে হচ্ছিল সেটা হচ্ছে অমুক জোনটাকে আমি রেড ঘোষণা করলাম, ওই এলাকাটা রেড হয়ে গেল, তারপরে কন্টেনমেন্ট এলো। এখন ওই এলাকার মধ্যেও একটা গলি কন্টেনমেন্ট হয়ে গেল, সামনে পেছনটা ব্লক হলো, একটা বড় হাউজিং কন্টেনমেন্টে চলে গেল, কারণ সেখানে অনেকগুলো ক্লাস্টার অফ কেস পাওয়া গেল। যে জেলাগুলো গ্রিন হয়েছে তারা যদি অনুশাসনটা মেনে না চলে, তারা যদি হঠাৎ ভাবতে শুরু করে আমরা স্বাধীন এবং স্বাধীনতাটাকে স্বৈরাচারিতা ধরে নিয়ে আনন্দ করতে শুরু করে, তাহলে তারা কালকে লালে চলে যাবে। 6 তারিখের তালিকায় যে 22টি জোন নতুন ঢোকানো হয় সেগুলি হলো শিথির কেডি গুপ্ত লেন, টালিগঞ্জ রোড, বাওয়ালি মন্ডল রোড, শ্রী কলোনি, বৈষ্ণব ঘাটা লেন, লক্ষ্মীনারায়ণ কলোনি, এমজি রোড, হরিদেবপুর, 551 থেকে 557 রবীন্দ্র সরণি, 28 থেকে 37 নিবেদিতা লেন, সরকার বাড়ি লেন, 12 পি স্ট্যান্ড ব্যাংক রোড, 1 এবং 1 বাগবাজার স্ট্রিট, বিধান সরণি, বলরাম ঘোষ স্ট্রিট, পদ্মনাথ লেন, 1 থেকে 36 মানিকতলা মেন রোড, 93 থেকে 95 নারকেলডাঙ্গা মেন রোড, 82 থেকে 131 রাজা রাজেন্দ্র লাল মিত্র রোড, 113 থেকে 150 বেলেঘাটা মেন রোড, 3 বেলেঘাটা মেন রোড, রতন সরকার গার্ডেন স্ট্রিট, কালীকৃষ্ণ টেগোর স্ট্রিট, বরদা ঠাকুর লেন, রামতনু বসু লেন, মহেন্দ্র গোস্বামী লেন, সুধীর চ্যাটার্জি স্ট্রিট, বিবেকানন্দ রোড, চন্দ্রসূর লেন, ডব্লিউসি ব্যানার্জি স্ট্রিট, হরিপাল লেন, রাজা গোপীমোহন স্ট্রিট, মদন মিত্র লেন, কৈলাস বোস স্ট্রিট, শিবনারায়ণ দাস লেন, যদুনাথ সেন লেন, গৌরপ্রসাদ চৌধুরী লেন, বৈঠকখানা সেকেন্ড লেন, এমজি রোড, কেন সেন রোড, 9 থেকে 39 হিন্দুস্তান রোড, 5 ডোভার লেন, 3 থেকে 11 ডি ডোভার লেন, ইকবালপুরের মৌলানা মোহাম্মদ আলী রোড, ইকবালপুর রোড, স্বরূপ কালিকা প্লেস, তপসিয়া, পূর্বশী পল্লী, রাজাবাগানের বুড়ে রোড, মিঠা তালাব লেন, মহের মঞ্জিল, মগরা তলাব, আরএন লেন, আলিফনগর। কলকাতা পুলিশের 7 মে প্রকাশিত তালিকা অনুযায়ী যে এলাকাগুলি কন্টেনমেন্ট জোনের তালিকা থেকে বেরিয়ে গেল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 551 থেকে 556 নম্বর রবীন্দ্র সরণি, 28 থেকে 37 নিবেদিতা লেন, সরকার বাড়ি লেন, 12 পি স্ট্যান্ড ব্যাংক রোড, 1 এবং 1 বাগবাজার স্ট্রিট,
বলরাম ঘোষ স্ট্রিট, পদ্মনাথ লেন, 1 থেকে 16 এবং 18 থেকে 36 মানিকতলা মেন রোড, 103 বেনিয়াটোলা স্ট্রিট, বেনিয়াটোলা ল্যান্ডসেন জোড়াবাগান, 22 কাশী দত্ত স্ট্রিট, রতন সরকার গার্ডেন স্ট্রিট, কালীকৃষ্ণ টেগোর স্ট্রিট, বড়দা ঠাকুর লেন, খেলাদ ঘোষ লেন, ব্রজদুলাল স্ট্রিট, লাল মাধব মুখার্জি লেন, নারকেলডাঙ্গা নর্থ রোড পুলিশ আবাসন, 43 ক্যানালিস রোড, P19 নারকেলডাঙ্গা মেন রোড, 82 থেকে 101 এবং 103 থেকে 131 রাজা রাজেন্দ্রলাল মিত্র রোড, 113 থেকে 132 এবং 134 থেকে 150 বেলেঘাটা মেন রোড, 173 বিবেকানন্দ রোড বর্তনা, হরিপাল লেন, রাজা গোপীমোহন স্ট্রিট, মদন মিত্র লেন, বারাণসী ঘোষ সেকেন্ড লেন, হিন্দ রোড, রামকৃষ্ণনগর গড়িয়া, বেহালা এয়ারপোর্ট রোড পর্ণশ্রী, মেহের মঞ্জিল, মগরা তালাব, আরএন লেন, হিন্দুস্তান রোড, 94 থেকে 96 টালিগঞ্জ রোড, 13 নম্বর বাবালি মন্ডল রোড। রাজস্বী দত্তগুপ্ত ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম। মহারাষ্ট্র কিন্তু কার্যত কোভিড বিধ্বস্ত। কতটা বিধ্বস্ত এই তালিকায় বেশ কয়েকদিন ধরে ভারতের সব থেকে বেশি আক্রান্ত নিহতর সংখ্যা মহারাষ্ট্রে। আর মুম্বাই আর্থার রোড জেল, সেখানেও করোনার থাবা। জেলের 77 জন কয়েদির শরীরে করোনা সংক্রমিত হয়েছে। জেলের 26 জন কর্মচারী সংক্রমিত হয়েছেন। এর পাশাপাশি আপনাদের দেখাবো এই মুহূর্তের আরেকটা খবর, যে এই মুহূর্তে যা খবর পাচ্ছি বৃহন্মুম্বাই পুরসভা অর্থাৎ বিএমসি যেটাকে বলা হয়, তার পুরো কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পুরসভার কমিশনার ছিলেন প্রবীণ পরদেশি, তাকে সরিয়ে দেওয়া হলো। দেখুন, লকডাউনের মধ্যে দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কার্যত প্রতিদিন রেকর্ড করছে। গত 24 ঘন্টায় রেকর্ড 3390 জন দেশে করোনা আক্রান্ত হয়েছে। গত 24 ঘন্টায় দেশ জুড়ে রেকর্ড 103 জনের করোনায় মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বলছে গত 8 দিনে ভারতের রেকর্ড করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। গত 8 দিনে 23,292 জন করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত দেশে মোট আক্রান্তের 41% গত 8 দিনে আক্রান্ত হয়েছেন। লকডাউনের মধ্যে করোনা যে কি হারে বাড়ছে পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। চৌঠা মে দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন 2553 জন। 5ই মে তা বেড়ে হয় 3990 জন। 6ই মে তা সামান্য কমে হয় 2958। কিন্তু 7 তারিখ একদিনের মৃতের সংখ্যা বেড়ে হয় 3561। আর 8 তারিখ অর্থাৎ শুক্রবার দেশে একদিনের রেকর্ড করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে হল 3390। অর্থাৎ শেষ 7 দিনে 23,292 জন দেশে করোনা আক্রান্ত হয়েছেন। মে মাসের শুরু থেকে লাগাতার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 8 দিনে দেশে করোনায় 812 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত দেশে যতজন করোনায় মারা গেছেন তার মধ্যে 43% মৃত্যু হয়েছে গত 8 দিনে। দেশে গত 40 দিন ধরে লকডাউন চলছে, অথচ তার মধ্যেই এভাবে হু হু করে আক্রান্ত মৃতের সংখ্যা বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দিনকে দিন পরীক্ষার বাড়ছে, পরীক্ষা কেন্দ্র বেশি হচ্ছে। যত পরীক্ষার সংখ্যা বাড়বে, যত মানুষের পরীক্ষা করা হবে, তত এটা বেড়ে যাবে। এবং জুনে, আমি মে থেকেই আশা করছি যে পৌঁছবে। জুনের প্রথম দিকে কিন্তু শীর্ষ বিন্দুতে আমরা পৌঁছে যাব। ইতিমধ্যে এইমসের অধিকর্তা আশঙ্কা সুরে জানিয়েছেন জুন কিংবা জুলাই মাসে ভারতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। मॉडलिंग डेटा के हिसाब से ये है कि जैसे जैसे केसेस बढ़ रहे हैं उसके हिसाब से ये लाइकली है कि जो हमारी पीक है वो जून जुलाई में आ सकती है। लेकिन इस पे कई और चीज़ें वेरिएबल्स हैं जो टाइम समय से पता चलेगा कि वो कितनी इफेक्टिव हैं। जैसे लॉकडाउन का और असर जो एक्सटेंड हुआ है उसका कितना असर पड़ता है, या और क्या जो चीज़ें हैं उसमें क्या इफेक्ट होगा, ये तो आगे ही समय ही बता पाएगा। लेकिन जैसे जैसे हम डबलिंग टाइम देख रहे हैं तो नंबर ऑफ केसेस बढ़ने के चांसेस तो हैं। এ নিয়ে সতর্ক বার্তা শোনা গেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কথাতেও। एक भी स्थान में हमारी कोई भी फेलियर वह हमारे ओवरऑल एफर्ट को इम्पैक्ट करती है। तो जरूरी है कि जो भी एफर्ट हम करें, चाहे वो किसी जिले में हो, चाहे वो किसी सिटी में हो, वो एफर्ट में हमारे 100% आउटपुट आना बहुत जरूरी है। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। করোনা থাবা বসিয়েছে এশিয়ার বৃহত্তম ঝুপড়ি এলাকা ধারাবিতেও। আর এবার করোনা ভাইরাস থাবা বসালো সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন উঁচু পাঁচিল আর কাঁটাতারের ঘেরাটোপের মধ্যে থাকা মুম্বাইয়ের সব থেকে বড় হাই প্রোফাইল আর্থার রোড জেলে।
করোনা আক্রান্ত জেলের 77 জন কয়েদি, সংক্রমিত জেলের 26 জন কর্মীও। মুম্বাইয়ে করোনা ভাইরাস থাবা বসানোর একেবারে শুরুর দিকে 1100 কয়েদিকে আর্থার রোড জেল থেকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছিল। এখনো বহু কয়েদি রয়েছেন সেখানে। এই প্রেক্ষাপটে কিছুদিন আগে বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারের কাছে জানতে চেয়েছিল, আর্থার রোড জেলে কারোর শরীরে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি তো? এরপরে মহারাষ্ট্র সরকারের নির্দেশে আর্থার রোড জেল থেকে 200 জনের নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে 103 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এই 103 জনের মধ্যে আবার একই ব্যারাকের 77 জন বন্দী রয়েছেন। তাদের বেশিরভাগই বিচারাধীন বন্দী, বাকি 26 জন জেলের কর্মী। এই পরিস্থিতিতে বৃহন্মুম্বাই পুরসভার কমিশনার প্রবীণ পরদেশিকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বদলে কমিশনার করা হলো ইকবাল চাহালকে। এরই মধ্যে 30 জন বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 6 জন দিল্লির এবং 24 জন ত্রিপুরার। 35 জন সিআইএসএফ জওয়ান করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মুম্বাই এয়ারপোর্ট ও দিল্লি মেট্রোতে কর্মরত 22 জন জওয়ান আছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 56,342, মৃত্যু 2000 ছুঁই। এরই মধ্যে আশার আলো বলতে এখনো পর্যন্ত 16,540 জন নোভেল করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবিপি আনন্দ। আবার বলছি, ছবিটা কিন্তু শুধুমাত্র অন্ধকারের নয়, এর পাশাপাশি আশার আলো আছে, যুদ্ধ জয়ের আনন্দ আছে। যেদিন প্রথম দিন এই বাড়ি থেকে অনুষ্ঠান শুরু করি সেদিন আপনাদের বলেছিলাম আমারই এই পাড়ার এক প্রতিবেশী মুদিয়ালিতে থাকেন, তিনি আক্রান্ত হয়েছেন। কঠিন লড়াই, কার্যত প্রতি মুহূর্তেই করোনার সঙ্গে পাঞ্জা কষেছেন। আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরলেন। অবশ্যই বলছিলাম যুদ্ধ জয়ের আনন্দটাও পাশাপাশি থাকে। আর এর পাশাপাশি হাওড়ার সঞ্জীবন কোভিড হাসপাতাল, সেখানে একদিনে 36 জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তার মধ্যে 1.5 বছরের শিশু আছে, 70-এরও বেশি বয়স এরা মানুষও আছেন। সুতরাং সবটাই অন্ধকার নয়, সবটাই হতাশা নয়, আশাও আছে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, রাজ্যেও বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। তখন ভাইরাসকে হারিয়ে আশার আলো দেখালেন এই মানুষগুলো। করোনা যুদ্ধে জয়ী হয়ে হাসপাতাল থেকে বাড়ির পথে আরো 36 জন। শুক্রবার হাওড়া সঞ্জীবন কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেলেন তাঁরা। এর মধ্যে রয়েছে 1.5 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ। করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বেরোনোর সময় এদিন হাততালি ও ফুল দিয়ে এই মানুষগুলোকে অভিনন্দন জানান চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী এবং সেই দিনে সঞ্জীবনী হাসপাতাল থেকে একে একে কোভিড সংগ্রামে জয়ী যারা, তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে। বাড়ি গিয়ে ট্রিটমেন্টে থাকতে বললো। এমনি করে আমাদের কোনো অসুবিধা নেই, বললো সুস্থ হয়ে গেছে, ভালোভাবে থাকতে 14 দিন এমনি হোম কোয়ারেন্টাইনেও থাকতে বলেছে আমাদের। ভয় কিচ্ছু নেই, আমাদের কিচ্ছু নেই, কোনো এ ছিল না। মনে হয় 4 দিন ওষুধ দিয়েছিল, লাস্ট 1 তারিখ থেকে 7 তারিখ, আজকে 8 তারিখ, কোনো ওষুধ নেই, কিচ্ছু নেই, জাস্ট রেস্ট। আর কোনো নেই, কোনো টেনশন নেই। হ্যাঁ, একটা মানসিক টেনশন আছে, সেইটাকে একটু ওভারকাম করতে হবে, ব্যাস, আর কিছু ছিল না। করোনা নিয়ে ঢুকে তারপর চিকিৎসা পেয়ে করোনা মুক্ত হয়ে যে বেরোচ্ছেন, এতে আমাদের নিশ্চয়ই আমরা খুব হাম্বলি এইটাতে একটা ভালো মানসিক অবস্থায় রয়েছি, খুব বিনয়ের সঙ্গে। এখানে কিন্তু কোনো ঔদ্ধত্য নেই, এখানে কিন্তু কোনো হাম্বড়াই ভাব নেই। খুব বিনয়ের সঙ্গে জানাচ্ছি, এটা করতে পেরে আমরা গর্বিত এবং মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শুধু সঞ্জীবন হাসপাতালই নয়, এদিন ঢাকুরিয়া আমলি থেকে ছাড়া পেলেন দক্ষিণ কলকাতার লেক রোডের এই বাসিন্দা। টানা 1 মাস ছিলেন ভেন্টিলেশনে। 41 দিন পর করোনা যুদ্ধে জয়ী হয়ে শুক্রবার বাড়ি ফিরলেন তিনি। তার আগে হাততালির মধ্যে দিয়ে করোনা জয়ীকে অভিনন্দন জানালেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। টানা 41 দিনের লড়াই, করোনার সঙ্গে যুদ্ধে জয়লাভ করলেন এক ব্যক্তি, দক্ষিণ কলকাতার বাসিন্দা এবং পেশায় তিনি একজন সমাজসেবী। একটা কথাই বলা যাচ্ছে, বাড়ি ফিরতে তো ভালো লাগছে। এই লড়াইটা আপনি জয়লাভ করলেন এবং আমি না, এরা আমার বাঁচিয়েছে। সবাই আমার মতো বাড়ি ফিরবে। লেক রোডের বাড়িতে ফেরার পর করোনা জয়ীকে পুষ্পবৃষ্টি করে অভিনন্দন জানান স্থানীয়রা। ডাক্তার এবং নার্সেদের সেবায় সে যে সুস্থ হয়ে ফিরে এসছে, তাতে আমরা কেন, দেখতে পাচ্ছেন পুরো পাড়াই আজকে খুবই আনন্দিত হয়েছে এবং তাকে আমরা যে এইভাবে ফিরে পেয়েছি, আমাদের প্রত্যেকের পক্ষে এটা একটা বিরাট ভিক্টরি।
বেলুন দিয়ে সাজানো হয়েছিল বাড়ি। গানে গানে করোনা জয়ীকে স্বাগত জানান পড়শিরা। উপস্থিত ছিল টালিগঞ্জ থানার পুলিশও। ঝিলম করঞ্জাই ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, এবার একটা সত্যিকারের অভিযোগ বলি। উচ্চবিত্তদের নিয়ে কিছুটা কথা হয়, নিম্নবিত্তদের দুর্দশা নিয়ে রাজনীতিবিদরা তো সবসময় কথা বলেন, কিন্তু চিরকাল কাব্যে উপেক্ষিত হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। সেই মধ্যবিত্ত শ্রেণী যারা আত্মসম্মান আছে, যাদের চাল ডালের লাইনে কিংবা খিচুড়ির লাইনে দাঁড়াতে পারেন না, অথচ তারা জানেন না যে লকডাউন উঠলে সেই চেনা চাকরিটায় ফিরতে পারবেন কিনা, সেই কোম্পানিটা আর সম্পূর্ণ বেতন দেবে কিনা, মাসের ইএমআইটা রয়ে গেছে, সেই ইএমআইয়ের চাপ, আর আরেকদিকে আত্মসম্মানের চাপ। এই নিয়েই কবিতা লিখেছেন শিল্পী রুদ্রনীল ঘোষ। মধ্যবিত্তের যন্ত্রণা সেই কবিতার ছত্রে ছত্রে। আমাদের আজকের করোনায় ভয় করোনার নবতম নিবেদন দেখুন। ভালো আছি, ভালো আছি, ভালো আছি। মধ্যবিত্ত দাদা হাঁটলে চটিতে কাদা, এঘর ও ঘর জুড়ে দিব্যি কাটাচ্ছি। অফিস খুলবে কবে ভগবানও বলেনি, টেনশন নিয়ে আমি রোজ মরি বাঁচি। ভালো আছি, ভালো আছি। সরকার বলেছে বাইরে যাবে না তুমি, ঘ্যাক করে করোনায় কামড়ে দেবে। ডাক্তার বলেছে মাস্ক পরো দিন রাত, স্যানিটাইজার দিয়ে রোজ হাত ধোবে। ধুয়ে ধুয়ে হাজা হোক, মরে গেলে চলবে না, তুমি হলে সচেতন নাগরিক। খালি পেটে মরে যাও, করোনায় মরো না, তুমি হও সেনাপতি সামরিক। বাঁচতে যে হবে ভাই, আমিও করছি তাই, হেঁচে কেসে কেন আমি মরবো। মধ্যবিত্ত দাদা, ফ্যামিলিতে 5 জন, বাড় খেয়ে কেন শুলে চড়বো। ব্ল্যাকে আমি মদ কিনি, ঘুষ দিয়ে সিগারেট, আগুন দামেতে কিনি সবজি। এভাবেই চলে যদি মাত্র আর 1 মাস, দিনাতেই ডুবে যাবে কবজি। হাতে হারিকেন হবে, বউ ছেড়ে চলে যাবে, ফাঁকা ঘরে উঁকি দেবে মশামাছি। জানলার গ্রিল ধরে চেল্লাবো পাড়া জুড়ে, ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। মদের লাইনে আমি দাঁড়াতে লজ্জা পাই, নিউজ চ্যানেল করে ঘুর ঘুর। টুক করে ছবি তুলে বিখ্যাত করে দিলে বউয়ের ধ্যাতানি আছে ভরপুর। ছেলে করে ঘ্যান ঘ্যান, মেয়ে করে ফেসবুক, মা বউ পুরনো সিরিয়াল, আমি করি পাইচারি ঘর ও ঘর জুড়ে। আমি শ্রী সুশান্ত পারিয়াল। মধ্যবিত্ত দাদা, চিত্ত ঠান্ডা আছে, দুম করে আমি আর রাগি না। দুধের ডাব্বা নিয়ে খাটাল যেতাম ভোরে, আজকাল অত ভোরে জাগি না। ব্যাংকের পাসবই দুবেলায় চেক করি, রোজ রোজ কত করে কমছে। কমছে মাথার চুল, হয়তো চোখের ভুল, চোখের কোণেও কালি জমছে। স্বেচ্ছাসেবীর দল চাল ডাল দিতে আসে, মাঝে মাঝে মনে হয় নিয়ে নি। মধ্যবিত্ত তো সম্মানে লাগে খুব, ইগো নিয়ে লাগবে না বলে দি। টিভি খুলি মাঝে মাঝে, মন দিয়ে শুনি সব, দেশ জুড়ে কে কোথায় মরছে। মরার হিসেব নিয়ে ক্যাচাল হচ্ছে খুব, সরকারও নাকি হেভি লড়ছে। কবে যে মিটবে সব, ইএমআই দিতে হবে, পাওনাদারের হাতে বড় কাছি। মধ্যবিত্ত দাদা, নিত্য ঝামেলা দেখি, অকারণ করি না গো নাচানাচি। ভালো আছি, ভালো আছি। পলিটিক্স ভয় পাই, লড়ার সাহস নাই, যে যা বলে মন দিয়ে শুনে যাই। সেলফি তুলতে গেলে হাত কাঁপে থরথর, পটি পায় তুমি ভালো থেকো ভাই। ও এই সব কেটে গেলে একদিন এসো চলে, আমি থাকি তোমাদের কাছাকাছি। 1 কাপ চা খেও, খেয়েই খিস্তি দিও, মেনে নেব, এভাবেই বেঁচে আছি।
ভালো আছি, ভালো আছি। করোনার কাছে হারবো না, জিতবো আমরা, হার মানবো না।